বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফ্রান্স কাফকার উপন্যাস দ্য ট্রায়াল। উপন্যাসটির আজ 10ম পর্ব এবং এটাই উপন্যাসটির শেষ পর্ব। অধ্যায় 9, ক্যাথিড্রেলে। কের একজন ইতালীয় সহকর্মী এই প্রথম এই শহরে এসেছে। সে বেশ গুরুত্ব অর্জন করেছে। বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় ও তাদের ওপর সে যে প্রভাব ফেলেছে সেই সুবাদে তাকে শহরের কয়েকটি শিল্প সম্পদ এবং স্মৃতিসৌধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার ভার পড়েছে কের ওপর। তার উপর অর্পিত এই দায়িত্ব কে হয়তো একসময় বেশ সম্মানের মনে করত, কিন্তু ঠিক এই পরিস্থিতিতে যখন তার সমস্ত শক্তি ও উদ্যম ব্যাংকে তার মর্যাদা রক্ষার জন্য প্রয়োজন, এই দায়িত্ব নিতে তার তেমন ইচ্ছে ছিল না। প্রত্যেকটি ঘন্টা যা সে ব্যাংকের বাইরে ব্যয় করেছে সেগুলি তার কাছে যেন পরীক্ষার মতো ছিল। সত্যি, কোনো মতেই সে তার অফিসের সময়ে সদ্ব্যবহার করতে পারছিল না। এক এক সময় সে শুধু আসল কাজটুকু করছে এমন একটা ভান করে অনেক সময় নষ্ট করেছে, কিন্তু টেবিলের সামনে বসে না থাকার কারণে কাজের ভানও সে করতে পারেনি। তাকে কেবল দুশ্চিন্তাগ্রস্তই করেছে। সে তার কল্পনায় ডেপুটি ম্যানেজারকে দেখেছে, ভেবেছে সে সবসময় তার উপর গোয়েন্দাগিরি করছে। যখন তার অফিসে এসে ঢুকছে, তার টেবিলের সামনে বসেছে, তার কাগজপত্র ঘাটাঘাটি করেছে, তার পুরনো মক্কেলদের, যারা নাকি প্রায় কের অনেক কালের বন্ধুর মতো হয়ে গিয়েছিল, অভ্যর্থনা জানিয়েছে এবং তার বিরুদ্ধে তাদের কাছে লাগিয়েছে। হয়তো সে যে সমস্ত জায়গায় ভুল করেছে সেগুলি খুঁজে খুঁজে বার করেছে, কারণ এখন সবসময় কাজে তার নানা দিক থেকে ভুলচুক ঢুকে পড়ার ভয়ে নিজেকে ক্রমাগত কে বিপদগ্রস্ত দেখছে এবং সেগুলি সে পরোক্ষভাবে এড়িয়ে যাবে তাও সে করতে পারছে না। এর ফলে তাকে যদি কোনো বিশেষ কাজের ভার দেয়া হয়, সে কাজ যতই সম্মানের হোক না কেন, যার অর্থ তাকে কোনো কাজ উপলক্ষে অফিস ছেড়ে বাইরে যেতে হবে, এমনকি তা যদি অল্প দূরত্ব পরিক্রমাও হয়, এবং এ ধরনের কাজ আচমকা তার সামনে প্রায়ই আসছে, তখন সে সন্দেহ না করে পারে না যে কাজগুলি খুঁটিয়ে দেখার সময় তাকে বাইরে বাইরে রাখার একটা ষড়যন্ত্র চলছে, অথবা অন্তত এটুকু ভাবা যায় যে তাকে আর তার দপ্তরে একেবারেই অপরিহার্য মনে করা হচ্ছে না। এ ধরনের বিশেষ দায়িত্ব আগে হলে অধিকাংশ সময়ে সে নিতে সহজেই অস্বীকার করতে পারত, কিন্তু এখন আর সে তা গ্রহণ করতে সাহস পায় না। যেহেতু তার সন্দেহের যদি সামান্যতম কারণও থেকে থাকে, তবে এমন আপত্তি হয়তো তার উদ্বেগকেই স্বীকার করে নেওয়া হবে। সেজন্য সে এ সমস্ত কাজের প্রত্যেকটি লোক দেখানো হলেও ঠান্ডা মাথায় গ্রহণ করেছে, এবং একটা ক্ষেত্রে যখন তাকে বাইরে যেতে নির্দেশ করা হয়েছিল, যার মেয়াদ ক্লান্তিকর দুদিনের, তার তখন ঠান্ডা লেগেছিল, এবং তখনকার সেই শরৎ শেষের এগিয়ে আসা ঠান্ডা আবহাওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও না যাওয়ার কোনো অছিলা সে তৈরি করেনি। বাইরে দুদিনের জন্য এই ঘুরে বেড়ানো থেকে সে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ফিরে আসার পরের দিন শুনল ইতালীয় অতিথির পথপ্রদর্শক সঙ্গী হিসাবে তাকে নির্দিষ্ট করা হয়েছে। অন্তত একবারের জন্য এই নির্দেশ উপেক্ষা করার প্রলোভন প্রচণ্ডভাবে তার মধ্যে এসেছিল, যেহেতু এই দায়িত্ব একেবারেই চুলচেরা ব্যবসা সংক্রান্ত নয়। তবু এটা এক সহকর্মীর প্রতি সামাজিক কর্তব্য এবং নিঃসন্দেহে সে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যদিও কের কাছে তার ব্যক্তিগত গুরুত্ব কিছুই ছিল না, এবং এটাও সে জানত, এবং ভালোভাবেই। অফিসে অসুবিধা হলে তাকে এসবের কিছুই রক্ষা করতে পারবে না। একমাত্র কাজটি ভালোভাবে করা হয়েছে। এছাড়া, এবং যদি এই ইতালীয় অতিথি তাকে অত্যন্ত আকর্ষণীয় সঙ্গী বলেও ভাবে, তাহলেও তা তার কোনো কাজে আসবে না। কাজ থেকে তাকে বাইরে পাঠানো, এমনকি একদিনের জন্য হলেও, তাকে সংকুচিত করে তোলে, কারণ মনে মনে তার নিদারুণ আতঙ্ক যদি তাকে আবার কাজে ফিরে আসতে দেয়া না হয়। যদিও সে ভালোভাবেই জানে যে তার এই ভয়কে সে বাড়াবাড়ি করেই দেখছে, এটা বোঝা সত্ত্বেও এ সমস্ত চিন্তা তার মনের স্বাভাবিক গতি রুদ্ধ করে দিচ্ছে। এত অসুবিধার কথা ভাবা আসলে আপাতগ্রাহ্য কোনো অছিলা খুঁজে পাওয়া। ইতালির ভাষা সম্পর্কে তার জ্ঞান নিশ্চিতভাবেই খুব বেশি নয়, কিন্তু মোটামুটিভাবে কাজ চলার মতো।
এবং এ বিষয়েও স্থির যুক্তি ছিল যে শিল্পকলা বিষয়ে সে বেশ ওয়াকিবহাল। এই জ্ঞান সে আগেই অর্জন করেছে, যা ব্যাংকে অবিশ্বাস্যভাবে খুব বেশি বলে ধরে নেওয়া হয়েছে, কারণ নেহাতি কাজের খাতিরে সে প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ সমিতির একজন সদস্য। গুজব হলে যে এই ইতালিবাসীও শিল্পের একজন সমজদার, এবং তাই যদি হয়, তার সঙ্গী হিসেবে কের নির্বাচন অপরিহার্য। দিন শুরু হতে না হতে সেই 7টায় কে যখন তার অফিসে এসে পৌঁছল, তখন সকালটা ছিল ভিজে স্যাঁতস্যাঁতে এবং এলোমেলো হাওয়ায় উত্তাল। সামনে কাজের ফিরিস্তি বিরক্তিকর একটা বোঝা। কিন্তু অতিথি এসে কাজ থেকে তার মনকে সরিয়ে নেবার আগে সে অন্তত কিছু কাজ সেরে ফেলতে মনে মনে প্রতিজ্ঞা করলেও সে অত্যন্ত ক্লান্তও বটে, কারণ রাতের অর্ধেকটা তার অতিবাহিত হয়েছে খানিকটা প্রস্তুতি হিসেবে ইতালীয় ভাষার ব্যাকরণ পড়ে। জানলাটার আকর্ষণ তার কাছে অনেক বেশি, যেখানে আজকাল ব্যাংকের টেবিলের চেয়ে অনেক বেশি সময় কাটানোই সে অভ্যস্ত। কিন্তু এই প্রলোভন সে রোধ করল, কাজ করতে টেবিলে বসল। দুর্ভাগ্যবশত ঠিক এই সময় পরিচারক এখানে এসে উপস্থিত হলো এটা বলবার জন্য যে ম্যানেজার তাকে পাঠিয়েছেন অ্যাসেসর মশাই অফিসে তখনও এসেছে কিনা তা দেখতে, এবং যদি এসে থাকেন তবে দয়া করে যেন তিনি রিসেপশন রুমে একবার যান কথা বলতে, কারণ ইতালি সেই অতিথি ততক্ষণে সেখানে এসে পৌঁছেছেন। ঠিক আছে, কে পকেটে একটা ইতালীয় ভাষার অভিধান ভরতে ভরতে এবং পরিব্রাজকদের জন্য একটা অ্যালবাম বগল দাবা করে এগিয়ে গেল, যাতে পরিব্রাজক দেখতে পায় প্রস্তুতি হিসেবে সে অ্যালবামটা সংগ্রহ করে রেখেছে। পরে ডেপুটি ম্যানেজারের ঘরের মধ্য দিয়ে সে ম্যানেজারের কামরায় ঢুকল। সকাল সকাল এসেছে বলে কে বেশ খুশি হলো, কারণ যখনই তাকে দরকার হবে সে সঙ্গে সঙ্গে যথাস্থানে উপস্থিত থাকতে পারবে। বাস্তবিক পক্ষে সে এমন করবে তা কেউই বোধহয় আশা করেনি। ডেপুটি ম্যানেজারের অফিস অবশ্য তখনও গভীর রাতে যেমন খালি থাকে তেমনি ফাঁকা। হয়তো পরিচারককে বলা হয়েছিল ডেপুটি ম্যানেজারকেও তলব করতে, এবং তাতে কোনো ফল হয়নি। কে যখন রিসেপশন রুমে ঢুকল, তখন দুজন ভদ্রলোক আরাম কেদারার গহ্বর থেকে উঠে দাঁড়ালো। ম্যানেজার কের দিকে তাকিয়ে খুশির সঙ্গে হাসল। বেশ বোঝা যায় তাকে দেখে সন্তুষ্ট হয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিল সে। বেশ আন্তরিকতার সঙ্গে ইতালির সেই ভদ্রলোক তার সঙ্গে করমর্দন করল এবং বেশ উঁচু পর্দায় হেসে বলল, কেউ কেউ অতি প্রত্যুষে বিছানা থেকে উঠে পড়ে। কি বলতে চায় কে ঠিক ধরতে পারল না, কারণ কথার বয়ানটা যেন কেমন অদ্ভুত, যার অর্থ বলা মাত্র মনে ক্ষীণ আলোকপাতও করে না। সে বেশ বিনম্র সৌজন্যের সঙ্গে উত্তর করল, যা আবার ইতালির ভদ্রলোক তেমনি হেসেই গ্রহণ করল। ইতিমধ্যে বেশ বিব্রত হয়ে সে তার ঘন মরচে ধরা ধূসর গোঁফ মচকাতে লাগল। এই গোঁফ নিশ্চয়ই সুগন্ধসিক্ত, তাই সকলেই তার খুব কাছে ঘন হয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে প্রলুব্ধ হবে। যখন তারা সকলে একযোগে আবার বসল, তখন প্রাথমিক কথাবার্তা শুরু হলো। কে বেশ অপ্রতিভ বোধ করল দেখে সেই ইতালি থেকে আসা ভদ্রলোক কি বলছে আর কেউ বুঝতে পারছে না, শুধু সে ছাড়া, তাও অংশবিশেষ। যখন ভদ্রলোক ধীরগতিতে কথা বলছে সে তখন তার সম্পূর্ণটাই বুঝতে পারছিল, কিন্তু তেমনভাবে কথা খুব অল্পই হচ্ছিল। বেশিরভাগ সময়ই বন্যার তরের মতো কথাগুলি ভেসে আসছিল, এবং কথার সঙ্গে সঙ্গে সে তার শরীরটাকেও দোলাচ্ছিল, যেন এভাবে তোরের সঙ্গে কথা বলা সে বেশ উপভোগ করছে। তাছাড়া যখন এমনটা ঘটে, নির্ভুলভাবে এমন এক আঞ্চলিক উচ্চারণ তাকে বারে বারে পেয়ে বসে যে কে ধরতেই পারে না এটা একটা ইতালীয় ভাষা না আর কিছু। কিন্তু ম্যানেজার দুটোই পারে, বলতে এবং বুঝতে। কের অবশ্য তাই আশা করা উচিত ছিল, কারণ এই ইতালীয়টি দক্ষিণ ইতালির দক্ষিণ প্রান্ত থেকে এসেছে, যেখানে ম্যানেজার অনেক কাল কাটিয়েছে। যেভাবেই হোক, কের কাছে পরিষ্কার হয়ে উঠেছিল যে লোকটার সঙ্গে বোঝাপড়ার সুযোগ তার অল্পই হবে, কারণ লোকটার ফরাসি উচ্চারণও সমান দুর্বোধ্য। তাই শুধু তার ঠোঁটের ভঙ্গি থেকে কোনো সংকেত খোঁজার চেষ্টারও মানে হয় না, কারণ তার দুটো ঠোঁটই ঘন গোঁফের আড়ালে ঢাকা। কে দিব্য চোখে দেখতে পেল তার শুধু বিরক্তিই ঘটবে, এবং কথাবার্তা অনুসরণ করার চেষ্টাও তাই সে পরিত্যাগ করল। সে নিজেকে এই ইতালীয়র হালকা মেজাজে সোফার আরামে বসে যেসব মন্তব্য করছিল, বোকা চোখে তা লক্ষ্য করতে নিজেকে গুটিয়ে রাখল।
লোকটি মাঝে মধ্যে তার বেঁটে জ্যাকেটটার দুমড়ানো কোনাগুলির পাট যাতে ঠিক থাকে সেই চেষ্টাই করছিল। এরই মধ্যে একবার বেশ হালকা চালে আলগা হাতটা তুলে কি যেন বোঝবার চেষ্টা করল, যা বোঝা কের অসম্ভব মনে হলো। যদিও সে সামনে ঝুঁকে প্রত্যেকটি অঙ্গভঙ্গি লক্ষ্য করছিল। শেষে যখন কে ওই কথাবার্তার কোনো অংশই নিচ্ছিল না, শুধু যান্ত্রিকভাবে তার চোখ দিয়ে তাদের উচ্চারণের ওঠানামা অনুসরণ করছিল, তার পুরনো শ্রান্তির আশঙ্কা আবার সে অনুভব করল, যার ফলে সে শঙ্কিত হয়ে উঠল। যদিও ভাগ্যক্রমে ঠিক ঠিক সময়ে সে তার তেমনই এক অমনোযোগী মুহূর্তে উঠে দাঁড়ালো এবং অন্যদের দিকে পিঠ ফিরিয়ে বেরিয়ে গেল। এই এতক্ষণ পর ইতালীয়টি স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো তার ঘড়ির দিকে তাকিয়ে। ম্যানেজারকে বিদায় দিয়ে এমনভাবেই কের ঘনিষ্ঠ হয়ে সে দাঁড়ালো যে কে তার চেয়ারটা পেছন দিকে ঠেলে দিতে হলো, যাতে অন্তত হাত পা ছড়ানোর মতো একটু স্বাধীনতা থাকে। ম্যানেজার নিঃসন্দেহে কে চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে তাদের অতিথির অবদ্ধ ইতালীয় ভাষা তাকে চূড়ান্ত হতাশার মধ্যে ফেলেছে। তাই এমন চতুর ও নিখুঁত নৈপুণ্যের সঙ্গে তাদের কথার মধ্যে সে কথা বলল যে মনে হবে ম্যানেজার শুধু কয়েকটা উপদেশ দিচ্ছে। আসলে সে ইতালীয়টি কি বলতে চেয়েছিল তার মর্মার্থ তাকে বোঝাবার চেষ্টা করছিল। এইভাবে কে বুঝতে পারল যে ইতালীয়টির কোনো একটা জরুরি কাজ আছে, যা এখনই তাকে সেরে ফেলতে হবে। দুর্ভাগ্যবশত তার সময়ের ওপর এতই চাপ যে পায়ে চাকা লাগিয়ে দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার কোনো বাসনাই তার নেই। তার বদলে অবশ্য শুধুমাত্র কে যদি রাজি হয়, কারণ সবটাই নির্ভর করছে কে কি স্থির করে তার ওপর। সে ক্যাথিড্রালটাই দেখার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় এবং পুঙ্খানুপুঙ্খভাবে সেটা দেখতে চায়। সে খুবই খুশি হয়েছে যে কের মতো এমন একজন ভদ্র বিনয়ী বিদ্বজ্জনের সঙ্গলাভের সুযোগ সে পেয়েছে। এইভাবেই ইতালীয় ভদ্রলোকটি তার উল্লেখ করল, যদিও কে তার সব কথার বধির কান পেতেছে, তাই ম্যানেজার যা যা বলল সেগুলি যত দ্রুত সম্ভব সে বুঝে নেবার চেষ্টা করল। সে তাই স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে বলল, ঘণ্টা 2 পরে অর্থাৎ 10টা নাগাদ সে ক্যাথিড্রালে গিয়ে, অবশ্য কের যদি অসুবিধা হয় তবেই তার সঙ্গে দেখা করলে তাতে কের কোনো আপত্তি হবে কিনা। তার নিশ্চিত আশা যে সেই সময় নাগাদ সে গিয়ে সেখানে পৌঁছতে পারবে। সে যথোপযুক্ত একটা সংযোজনা দিয়ে তার কথা শেষ করল। ইতালীয়টি এবার ঘুরে দাঁড়িয়ে ম্যানেজারের হাতে মৃদু চাপ দিল, তারপর অন্যদিকে ঘুরে কের হাতে, তারপর আবার ম্যানেজারের হাতে। এইভাবেই এদিক ওদিক করতে করতে দরজার কাছ থেকে বিদায় নিল। কিন্তু এর মধ্যে তার কথার ফোয়ারা কখনো বন্ধ হয়নি। কে কিছুক্ষণ ম্যানেজারের সঙ্গে ছিল। তাকে বিশেষ করে এই দিনই বেশ অসুস্থ দেখাচ্ছিল। সে অনুভব করছিল কের কাছে তার ক্ষমা প্রার্থনা করা উচিত এবং বলল তারা পরস্পর ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে সে চেয়েছিল নিজেই ভদ্রলোকের সঙ্গী হিসেবে থাকবে, কিন্তু পরে ভেবে দেখল সে কোনো নির্দিষ্ট কারণ বলল না, বরঞ্চ কেই এই এসকর্টের কাজটা করুক। যদি কে দেখে যে লোকটিকে শুরুতেই ঠিক বুঝে উঠতে পারছে না, তবে তা যেন তাকে বিচলিত না করে, কারণ লোকটি কি বলতে চায় বুঝতে তার বেশি সময় লাগবে না, এবং তবুও যদি সে বিশেষ কিছু বুঝে উঠতে না পারে তবে তা কদাচিৎ ধর্তব্যের মধ্যে আসবে, কারণ তার কথা কেউ বুঝতে পারল কি পারল না তা নিয়ে ইতালীয়টির তেমন মাথা ব্যথা নেই। তিনি নিশ্চিত কের ইতালীয় ভাষাজ্ঞান অবাক হবার মতো ভালো, এবং সে কারণেই এই সমস্ত বিপত্তি ঘটলেও সে সহজেই উতরে যেতে পারবে। এই কথাগুলি বলার পর সে আর তাকে ধরে রাখল না। কে তার নিজের ঘরে গেল। তার হাতে তখনও অনেক সময়। অপ্রচলিত নানা রকম শব্দ সে অভিধান থেকে টুকে নিতে নিবিষ্ট হল। ক্যাথিড্রাল ঘুরে দেখার সময় যে কথাগুলি জানা তার দরকার। এটা একটা অবিশ্বাস্য রকমের ঘাম ছুটানো কাজ। পরিচারক চিঠির তাড়া নিয়ে ঘরে এসে ঢুকল। করণিকরা এসে ঢুকল নানা বিষয়ে খোঁজ করতে। বিচিত্র ভঙ্গিতে দোরগোড়ায় দাঁড়িয়েছিল তারা। যখন দেখল কে ব্যস্ত এবং যতক্ষণ না কে কোনো উত্তর দিল ততক্ষণ তারা ঠাঁয় দাঁড়িয়ে। ডেপুটি ম্যানেজার ওই অবস্থায় গণ্ডগোল পাকানোর সুযোগ হাতছাড়া করল না এবং অনেকবার এসে ঘরে ঢুকল এবং কের হাত থেকে অভিধানটি কেড়ে নিয়ে খোলাখুলিভাবেই নির্লিপ্ততার সঙ্গে সেটির পাতা উল্টাতে লাগল। এমনকি দরজা খোলা মাত্র অস্পষ্টভাবে মক্কেলদেরও দেখা গেল পাশের ঘরে
সুযোগ মতো বিব্রত ভঙ্গিতে মাথা নিচু করছে, শুধু তার মনোযোগ আকর্ষণের জন্য, যদিও তারা বুঝে উঠতে পারছে না তাদের লক্ষ্য করা হয়েছে কিনা। এই সমস্ত কার্যকলাপ চলছিল তাকে ঘিরেই, যেন সেই সবকিছুর কেন্দ্র। অথচ সে তখন অভিধান খুঁজে বেড়াচ্ছে, টুকি নিচ্ছে যে সমস্ত শব্দ দরকার হতে পারে সেগুলি সংগ্রহ করে। শুধু তাই নয়, সেই শব্দগুলির উচ্চারণও মক্ষ করছে, এবং যাতে মনে রাখতে পারে সেই চেষ্টায় সে নিমগ্ন। প্রবাদের মতো তার স্মরণশক্তি তাকে যেন এখন পরিত্যাগ করেছে, এবং প্রতি মুহূর্তে সে সেই ইতালীয় সম্পর্কে ক্ষিপ্ত হয়ে উঠছে, কারণ তার জন্যেই তারা তারা কাগজের নিচে তাকে অভিধানটি লুকিয়ে রেখে এত সমস্ত অসুবিধা সহ্য করতে হচ্ছে। তা সত্ত্বেও এই অতিথিকে ক্যাথিড্রেলের শিল্প সম্পদের যাবতীয় সম্ভার কোনোরকম কথা না বলে নীরবে ঘুরিয়ে দেখাতে হবে। তাও তার মনে ধরল তো। এ কথা ভেবেই আরও বেশি ক্ষিপ্ত হয়ে আবার কাগজপত্রের নিচ থেকে অভিধানটি বার করে আনল। ঠিক 9:30টার সময় যখন সে বাইরে যাবার জন্য উঠব করছে, টেলিফোনটা বেজে উঠল। লেনি তাকে সুপ্রভাত জানালো এবং জিজ্ঞাসা করল সে কেমন আছে। কে দ্রুততার সঙ্গে ধন্যবাদ জানালো এবং বলল তার সঙ্গে কথা বলার সময় তখন তার নেই, কারণ তখনই তাকে ক্যাথিড্রেলে যেতেই হবে। ক্যাথিড্রেলে? লেনি চিৎকার করে উঠল। হ্যাঁ, ক্যাথিড্রেলেই। কিন্তু ক্যাথিড্রেলে কেন? লেনি আবার চিৎকার করল। কে অল্প কথায় তাকে বুঝিয়ে বলার চেষ্টা করল, কিন্তু সে তখনও ভালো করে আরম্ভই করেনি যখন লেনি হঠাৎ বলে উঠল, ওরা তোমাকে শাস্তি দিচ্ছে। দুঃখের বিষয়, যে কথা সে শুনতে চায়নি এবং যা সে আশা করেনি তা কের পক্ষে সহ্যের অতিরিক্ত ছিল। সে 2-1টি কথার পর তাকে বিদায় জানালো, কিন্তু টেলিফোনের রিসিভারটা ঝুলিয়ে রাখার পরেও অর্ধেক নিজের এবং অর্ধেক সেই সুদূরবর্তিনী মেয়েটির উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, যা মেয়েটি শুনতেও পাবে না। হ্যাঁ, ওরা আমাকে শাস্তি দিচ্ছে। ততক্ষণে তার বিলম্ব হবার পক্ষে অনেকটা সময় চলে গেছে। সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর ব্যাপারে ইতিমধ্যেই বিপদের মধ্যে সে পড়েছে। সে একটা ট্যাক্সিতে চড়ে দ্রুত রওনা দিল। ঠিক শেষ মুহূর্তে তার অ্যালবামটার কথা মনে পড়ায়, যেটা আগে সেই ইতালীয়টির হাতে তুলে দেওয়ার সুযোগ পায়নি, তখন সঙ্গে করে নিয়ে নিল। অ্যালবামটা তার হাঁটুর ওপর রাখল এবং অধীরতার সঙ্গে আঙুল দিয়ে তার ওপর তাল ঠুকতে ঠুকতে সে সমস্ত পথটা অতিক্রম করল। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু সমস্ত দিনটা কেমন ভিজে স্যাঁতস্যাঁতে অন্ধকার। ক্যাথিড্রেলটা ভালো করে কেউ দেখতে পারবে না, এবং কোনো সন্দেহ নেই যে ঠান্ডা পাথরের ওপর দাঁড়িয়ে কে সর্দিটা আরও কষ্টকর হয়ে উঠবে। ক্যাথিড্রেল স্কোয়ারটা তখন সম্পূর্ণ জনমানবহীন, এবং কে স্মরণ করল ছোটবেলায় এই সংকীর্ণ স্কোয়ারটির বাড়িগুলোর অবধারিতভাবে নামানো প্রায় সমস্ত খড়খড়িগুলো তাকে কেমন অভিভূত করেছিল। অবশ্য এমন একটা দিনে এটা বোঝা আরও সহজ। ক্যাথিড্রেল থেকেও মনে হলো লোকজন চলে গেছে, আর এমন একটা সময় সেখানে কারো কিছু দেখতে আসার স্বাভাবিকভাবেই কোনো কারণ নেই। কে গির্জার থামের আড়ালে আড়ালে সরু সরু গলির পাশ দিয়ে একবার চক্কর মারল এবং দেখল কেউ সেখানে নেই, শুধু একজন বৃদ্ধ মহিলা ছাড়া। সে গায়ে শাল জড়িয়ে হাঁটু গেড়ে ম্যাডোনার দিকে ভক্তাপ্লুত চোখে তাকিয়ে বসে আছে। দূরে গির্জার তত্ত্বাবধায়ক কর্মীকে দেখতে পেল বড় বড় থামের আড়াল দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে দেয়ালে গাঁথা একটা দরজার মধ্য দিয়ে অদৃশ্য হয়ে গেল। কে তার সময় রেখেছিল। সে গির্জায় ঢোকামাত্র ঘড়িতে 10টা বাজল, কিন্তু ইতালীয়টি তখনও এসে পৌঁছয়নি। সে আবার প্রধান ফটকের কাছে গেল। কি করবে ভেবে না পেয়ে একটু সময় সেখানে দাঁড়ালো। তারপর বৃষ্টির মধ্যে বাড়িটার চারপাশ ঘুরে দেখল তার অপেক্ষায় ইতালীয় ভদ্রলোক কোনো পার্শ্বদ্বারে দাঁড়িয়ে আছে কিনা সে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে, কিন্তু কোথাও তার দেখা পাওয়া গেল না। সময় নিয়ে কি ম্যানেজার কোনো ভুল করতে পারে? এ ধরনের একজন মানুষকে পুরোপুরি বুঝতে পারা কি করে কেউ এমন নির্ভুল হতে পারে? ঘটনা যাই হোক না কেন, আরও অন্তত 8 ঘন্টা তার জন্য সে অপেক্ষা করবে। যেহেতু সে অত্যন্ত ক্লান্ত, সে বসতে চাইল। আবার ক্যাথিড্রেলের ভেতরে গেল এবং সেখানে দেখতে পেল কার্পেটের মতো কি একটা জিনিসের পরিত্যক্ত অংশ সিঁড়ির ওপর পড়ে আছে। পায়ের আঙুল দিয়ে সরিয়ে সে সেটা কাছের একটা বেঞ্চির দিকে নিয়ে গেল। নিজেকে তার গ্রেট কোটের আচ্ছাদনে বেশ ভালো করে জড়িয়ে নিল, কলারটা তুলে দিল এবং বেশ গুছিয়ে সময় কাটানোর কথা ভেবে অ্যালবামটা খুলে বসল এবং অলসভাবে পাতা উল্টাতে লাগল। কিন্তু অচিরেই থামতে হলো,
কারণ চারপাশটায় অন্ধকার গভীর হতে শুরু করেছে। যখন সে মাথা তুলে দাঁড়ালো, সে পাশের অলিন্দের খুঁটিনাটির কিছুই প্রায় আর দেখতে পেল না। বেশ কিছু দূরে মোমবাতির শিখায় সে ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা উঁচু বেদির ওপর কাঁপছে। কে নিশ্চিতভাবে বলতে পারবে না আগে সে সেটা দেখেছিল কিনা। সম্ভবত সেটা নতুন জ্বালানো হয়েছে। গির্জার ভার্জারেরা পেশাগতভাবে নিঃশব্দ পদচারী, কেউ কখনো তা লক্ষ্য করে না। ঘটনাচক্রে কে পেছন ফিরল এবং দেখতে পেল তারই পেছনে এবং খুব দূরে নয় আর একটা মোমবাতির মৃদু আলো, একটা লম্বা মোটা মোমবাতি একটা থামের ওপর বসানো। বেশ সুন্দর লাগে দেখতে অন্ধকারে, কিন্তু বেদির বিভিন্ন অংশ, যেগুলি পার্শ্ববর্তী চ্যাপেল সংলগ্ন, তা আলোকিত করার পক্ষে যথেষ্ট নয়। এর ফলে বরঞ্চ অন্ধকারের গভীরতাই বাড়িয়েছে। অতএব বোঝা যাচ্ছে সৌজন্যের ধারণা ছেড়ে বুদ্ধিমানের মতোই এখানে আসা থেকে সেই ইতালীয় বিরত থেকেছে, কারণ সে প্রায় কিছুই দেখতে পেত না। তাকে কে পকেট টর্চের আলোয় কতগুলি তেলরঙা বড় ছবির অংশবিশেষ দেখেই খুশি থাকতে হতো। অন্য অংশগুলি কেমন দেখতে সেই কৌতূহল মেটাতে কে উঠে কাছেই পার্শ্ববর্তী ছোট একটা চ্যাপেলে গেল। কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠে নিচের ছোট ছোট স্তম্ভের মুখোমুখি এসে দাঁড়ালো এবং এর ওপর নুয়ে সে তার টর্চের আলো প্রার্থনা বেদির ওপর ফেলল। বেয়াদব আলোটা যেন বেদিমূলের অন্ধকারে অনধিকার প্রবেশে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। প্রথম যে জিনিসটা সে অনুমান করল, মাত্র কিছুটা অবশ্য অনুমান, তা হলো ছবিটার প্রায় সম্পূর্ণ বাইরের প্রান্তে বিশাল বর্মসজ্জিত একজন নাইট। সে তার তরবারির ওপর ঝুঁকে আছে, যেটা খোলা মাঠে গেঁথেছিল। মাটিতে কিন্তু দু একটা ঘাসের শীষ এখানে ওখানে গজিয়েছে। সে মনে হলো খুব মনোযোগের সঙ্গে দেখছে। অনেক ঘটনার পর্দা তার চোখের সামনেই খুলে যাচ্ছে। এটা বিস্ময়কর যে ওটার কাছে না গিয়ে সেখানে সে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবে। সম্ভবত ওখানে ওকে স্থাপন করা হয়েছে পাহারা দেবার জন্য। কে, যে অনেককাল কোনো ছবি দেখেনি, সে এই নাইটকে বেশ অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। যদিও টর্চের সবুজাভ আলোয় তার চোখ পিটপিট করছিল। বেদির বাকি অংশের ওপর টর্চের আলো ফেলার পর সে আবিষ্কার করল যে চিত্রটি কবরে শায়িত যীশু খ্রিস্টের। আকার এবং স্টাইল বেশ গতানুগতিক, তবে মোটামুটিভাবে মনে হয় সাম্প্রতিককালে আঁকা। সে আবার পকেটে তার টর্চটা ভরে রাখল এবং নিজের বসার জায়গায় ফিরে গেল। সম্ভাব্য সমস্ত দিক থেকে ভাবলে মনে হয় যে ইতালীয়র জন্য আরও খানিকক্ষণ অপেক্ষা করা অপ্রয়োজনীয়। কিন্তু বাইরে বোধহয় বৃষ্টির ধারা নেমেছে, এবং যেহেতু ক্যাথিড্রেলের ভেতরটা তত ঠান্ডা নয় যেমনটা কে আশা করেছিল হবে বলে, সে সেখানে আরও কিছুক্ষণ থাকা সাব্যস্ত করল। তার খুবই কাছে উঠে দাঁড়িয়েছে প্রচার বেদি। ছোট লাফিয়ে ওঠা চাঁদোয়ার ওপর তির্যকভাবে দুটো অনাড়ম্বর সোনালি ক্রুশবিদ্ধ যিশু। তাদের দ্বন্দ্ব দুটি আড়াআড়িভাবে যেন একটার ওপর আরেকটার ডগা গিয়ে ক্রুশের মতো বিঁধে আছে। প্রচার বেদির স্তম্ভগুলির রেলিং এবং পাথরের কারুকার্য খচিত স্তম্ভগুলির ওপর দাঁড়িয়ে সেগুলি লতাপাতায় উৎকীর্ণ। খোদাই করা হয়েছে ছোট ছোট দেবদূত, যারা পরস্পর জড়িয়ে। সেগুলি কখনো উচ্ছল প্রাণবন্ত, কখনো স্নিগ্ধ। কে প্রচারবেদির কাজ বরাবর উঠে গেল এবং চারিদিক থেকে সেগুলি পরীক্ষা করে দেখল। উৎকীর্ণ পাথরের কাজ অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত। পর্ণরাজির মধ্যে এবং চারিধারে অন্ধকারের খাদে সমস্ত যেন রুদ্ধ এবং কারাবন্দী। কে এগুলিরই একটার মধ্যে হাত রাখল এবং পাথরের বিচিত্র নকশা মৃদু হাতে অনুভব করল। কে আগে জানত না এমন একটা প্রচারবেদির অস্তিত্ব এখানে আছে। বলা যায় একেবারেই আচমকা সে দেখতে পেল গির্জার এক দণ্ডধারী ভার্জার অদূরবর্তী বেঞ্চির সারির পেছনে দাঁড়িয়ে। লোকটির কালো পোশাক ঢিলেঢালা, কোনো মতে শরীরের ওপর ঝুলে আছে। তার বাঁ হাতে একটা নস্যির কৌটো। সে কের দিকে তাকিয়েছিল। কি উদ্দেশ্যে লোকটি দাঁড়িয়ে কে ভাবল, আমাকে কি সন্দেহভাজন একটা চরিত্র বলে মনে হয়? সে কি বকশিস চায়? কিন্তু সে যখন দেখল তার উপস্থিতি, কে বুঝতে পেরেছে ডান হাত দিয়ে সে একটা অস্পষ্ট দিক নির্দেশ করল। তার আঙুলের টিপে তখনও নস্যি। তার এই কিম্ভূত কিমাকার আচরণ মনে হয় অর্থহীন। একটু ইতস্তত করল কে, কিন্তু ভার্জার এদিক সেদিক নির্দেশ করা থেকে তখনও বিরত হয়নি এবং তার এই ভঙ্গি বেশ স্পষ্ট করে তুলতে মাথা নাড়ল। লোকটা কি চায়? খুব নিচু গলায় কে বলল। ওই জায়গায় সে জোরে কথা বলতে সাহস পেল না। সে তখন তার পার্স বার করল এবং বেঞ্চির সারির কাছ বরাবর তার কাছে এগিয়ে গেল।
কিন্তু ভার্জার সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যানের একটা ভঙ্গি করল, কান ছাকালো এবং খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেল। সেই একই চালে দ্রুত খুঁড়িয়ে চলার গতি। কে তার শৈশবে ঘোড়ার পিঠে চড়ে যেমন একটা মানুষকে অনুকরণ করত, বালসুলভ এক অতি বৃদ্ধ। কে ভাবল শুধু একটিমাত্র পরিচয় তাকে যথেষ্ট চিনিয়ে দেয়, সে গির্জার অন্যতম ভার্জার। আমি যখন থামি তখন সেও দেখতে উঁকি মারে যে আমি তাকে অনুসরণ করছি কিনা। কে নিজে নিজেই হাসল। পাশের বেঞ্চির মধ্যবর্তী সংকীর্ণ পথ দিয়ে প্রায় উঁচু বেদি পর্যন্ত তাকে অনুসরণ করল। বৃদ্ধ লোকটি অন্যদিক নির্দেশ করে চলেছে, কিন্তু কে ইচ্ছে করেই সে কি নির্দেশ করছে যেন দেখতে চাইল না। ওই ভঙ্গির আর কোনো মানে হয় না কে অস্থিমূল কাঁপিয়ে দেয়া ছাড়া। অবশেষে সে এই অভিধান থেকে বিরত হল। সে লোকটিকে খুব বেশি ভয় দেখাতে চায় না। তাছাড়া যদি ইতালীয়টি ইতিমধ্যে এসেই পড়ে, তবে একমাত্র এই একজন গির্জার ভার্জারকে ভয় পাইয়ে তাড়িয়ে দেয়া কাজের কাজ হবে না। বারান্দা বাদ দিয়ে গির্জার মূল অংশে ঢুকে সে দেখল যে আসনে সে অ্যালবামটি ফেলে রেখে গিয়েছিল সেটা সেখানেই পড়ে আছে। কে দৃষ্টি পড়ল একটা স্তম্ভের সঙ্গে লাগানো পার্শ্ববর্তী একটা ছোট যাজকের বাণী প্রচারের বেদি প্রায় একই সঙ্গে মিলিত হয়েছে গির্জার ঐকতানের দলের বেদির সঙ্গে। প্রচারের বেদি সাধারণ সাদামাঠা বিবর্ণ পাথরে তৈরি। সেটা এতই ছোট যে একটু দূরে থেকে দেখলে মনে হবে একটা মূর্তি বসাবার জন্য তা তৈরি। সেখানে ঠিক এতটা জায়গা নেই যে বাণী প্রচারক রেলিং এড়িয়ে পেছন দিকে পা ফেলেন। পাথরে তৈরি ধনুকের মতো চাঁদোয়ার চূড়াটাও নির্মিত হয়েছে খুব নিচু থেকে এবং সামনের দিকে সেটা খোদাই করা। যদিও কোনো অলঙ্করণ তাতে ছিল না, এতটাই নামানো যে মাঝামাঝি আকৃতিরও কেউ তার নিচে রেলিংয়ের ওপর না ঝুঁকে দাঁড়াতে পারবে না। প্রচারককে হয়রান করতেই যেন সমস্ত কাঠামোটার নকশা এমনভাবে তৈরি। ওটা আদপে ওখানে কেনই বা আছে তার আপাত বোধগম্য কোনো কারণ নেই, যেখানে আরও বড় আয়তন বিশিষ্ট এবং অলঙ্করণ মণ্ডিত বাণী প্রচারের অন্য বেদি রয়েছে। এবং কে এটা দেখতেও পেত না যদি না ওর ওপর গেঁথে দেয়া বাতিটা জ্বালানো থাকত। এটি সাধারণ সংকেত যে ওখান থেকে বাণী প্রচারের কাজ আরম্ভ হতে চলেছে। এখনই কি উপাসনা অনুষ্ঠিত হবে? এই জনহীন গির্জায় যে সিঁড়িটা প্রচারকের বেদি পর্যন্ত উঠে গেছে, কে চোখ নামিয়ে সেদিকে তাকালো। সেটা এতই সংকীর্ণ যে দেখে মনে হয় মানুষের ওঠানামার সিঁড়ির চেয়ে বরঞ্চ স্তম্ভের সঙ্গে মেলানো অতিরিক্ত এক অলঙ্করণ। কিন্তু একেবারে সিঁড়ির পাদদেশে বিস্ময়ের সঙ্গে কে হাসল। সেখানে সত্যি সত্যি দাঁড়িয়ে যাজকের এক মূর্তি, উঠে যাবার জন্য প্রস্তুত, তার হাত রেলিংয়ের ওপর এবং চোখ কের ওপর নিবদ্ধ। ধর্মযাজক তাকে দেখে মৃদুভাবে মাথা নাড়লেন এবং কে বুকের ওপর হাত দিয়ে ক্রুশ এঁকে মাথা নোয়ালো, যা তার আগেই করা উচিত ছিল। ধর্মযাজক হালকা শরীরে সিঁড়ির ওপর নিজেকে ভাসিয়ে দিলেন এবং দ্রুত ছোট ছোট পদক্ষেপে প্রচার বেদিতে গিয়ে উঠলেন। তিনি কি সত্যি সত্যি কোনো ধর্মকথা প্রচার করবেন? সম্ভবত গির্জার ভার্জার যা মনে করা গিয়েছিল ততটা মূর্খ জড়বুদ্ধি সম্পন্ন ছিল না। সে চেষ্টা করছিল কে ঠেলা দিয়ে ধর্মযাজকের সামনে নিয়ে যেতে, এমন জনশূন্য অট্টালিকায় যেটা সব থেকে জরুরি। কিন্তু কাছাকাছি কোথাও যে বৃদ্ধা ম্যাডোনার মূর্তির সামনে, তারও উচিত এই উপাসনায় যোগ দেয়া। এবং এটা যদি উপাসনাই হবে, তবে অর্গানের বাজনা দিয়ে তার সূচনা হচ্ছে না কেন? অর্গানটা নীরব, লম্বা লম্বা রিডগুলো অন্ধকারে অস্পষ্ট, প্রায় দেখা যাচ্ছে না। কে এবার বিচলিত বোধ করল। এই কি উপযুক্ত সময় নয় নিজেকে এখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার? এখনই যদি সে তা না করে, তবে উপাসনা চলতে থাকলে সে আর তা পারবে না। যতক্ষণ চলে তাকে সেখানে থাকতেই হবে। সে ইতিমধ্যে অফিসের কাজে পিছিয়ে আছে এবং ইতালীয় অতিথির জন্য অপেক্ষা করার আর কোনো দায় তার নেই। সে ঘড়ির দিকে তাকালো, তখন 11টা। অতিথির কিন্তু এটা কি সত্যি ধর্মোপদেশ হতে চলেছে? উপাসকদের প্রতিনিধি কি সে একাই? তাহলে কি হতো যদি সে শুধু একজন বহিরাগত বিদেশি হতো, কেবল গির্জা দেখতে এসেছে? মোটামুটিভাবে তার অবস্থা সম্পর্কে ওটাই বলা চলে। শনি বা রবি বাদ দিয়ে সপ্তাহের এমন একটা দিনে এবং সকাল 11টায়, তাও এই ভয়াবহ আবহাওয়ায় ধর্মানুষ্ঠান হবে, এটা ভাবাই যায় না। এটা একটা অসম্ভব কথা। ধর্মযাজক, কোনো সন্দেহই নেই যে তিনি ধর্মযাজক, একজন যুবক যার মুখ মসৃণ এবং কালো। বোঝাই যাচ্ছে প্রচার বেদির ওপরে উঠছেন শুধু বাতিটা নিভিয়ে দেওয়ার জন্য, যেটা হয়তো জ্বালানো হয়েছিল ভুল করে। তা কিন্তু হলো না।
যাই হোক, বাতিটা পরীক্ষা করার পর ধর্মযাজক নেভানোর বদলে আরো উঁচুতে সেটা বসিয়ে দিলেন। তারপর ধীর পায়ে রেলিংয়ের দিকে এগিয়ে গেলেন এবং রেলিংয়ের কোনাকুনি প্রান্তটি দুহাত দিয়ে ধরলেন। ঠিক ওইভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, মাথা না নেড়ে, চারিদিক নিরীক্ষণ করতে করতে। কে বেশ কিছুটা দূরে চলে গেছে। সামনের সারির উপাসনার বেঞ্চের ওপর কনুইয়ে ভর করে সে বসেছিল। গির্জার ভার্জার যে কোথায় স্থিরভাবে দাঁড়িয়ে ঠিক তা না জেনেও সে অস্পষ্টভাবে হলেও বৃদ্ধ মানুষটির লুব্জ পিঠ সম্পর্কে ঠিক অবগত ছিল। সে হয়তো পরম শান্তিতে বিশ্রাম নিচ্ছে, যেন তার সমস্ত কাজ পূর্ণ হয়ে গেছে। ক্যাথিড্রালে এখন কি আশ্চর্য নিঃশব্দতা! তবু কের এই স্তব্ধতা ভাঙতে হলো, কারণ তার ওখানে থাকার কোনো ইচ্ছে নেই। অবস্থা বিবেচনা না করে এই ধরনের একটা সময়ে ধর্মযাজককে যদি ধর্মোপদেশ দিতেই হয়, তাহলে তিনি তাই করুন, এবং কের সমর্থন ছাড়াই তিনি তা বেশ করতে পারবেন। ঠিক যেমন কের উপস্থিতি ধর্মকথার কার্যকারিতায় অবশ্যই কিছু রসদ যোগাবে না। তাই সে আস্তে আস্তে সরে পড়তে শুরু করল, যতক্ষণ না বেঞ্চির সারি পার হয়ে প্রশস্ত প্রাঙ্গণে উপস্থিত হলো। সে জায়গাটা বড় বড় স্তম্ভ দিয়ে এক অংশ থেকে গির্জার অন্য অংশকে ভাগ করা হয়েছে। কে পা টিপে টিপে উপাসকদের বেঞ্চির পাশ দিয়ে এগোতে লাগল। এখানে অবাধ পদসঞ্চারণে সে এগিয়ে যেতে লাগল। শুধু পাথরের ওপর তার মৃদু পায়ে হাঁটার ক্রমাগত শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। সেই শব্দ কৌণিক খিলানে লেগে প্রতিধ্বনি তুলছিল। সেই প্রতিধ্বনি অস্পষ্ট কিন্তু অব্যাহত। প্রতিধ্বনি আবার বহু শব্দের তরঙ্গায়িত ধ্বনি তুলল এবং ক্রমেই তা বিবর্তিত হতে লাগল। যখন এগোচ্ছে, কে যেন নিজেকে কেমন নিঃসঙ্গ মনে করল। সারি সারি শূন্য বসার আসনের মধ্যখানে কে এক নিঃসঙ্গ মূর্তি। সম্ভবত ধর্মযাজকের দৃষ্টি তাকে অনুসরণ করছে এই চিন্তা, এবং ক্যাথিড্রালের এই সুবিশাল আয়তনে মানুষের পক্ষে যতটুকু সহ্য করা যায় তার শেষ সীমায় তাকে ঠেলে নিয়ে গেল। যেখানে অ্যালবামটা সে ফেলে রেখে গিয়েছিল, সেখানে এসে সে যেন সেটা একটুও না থেমে ছোঁ মেরে নিয়ে নিল, নিজের কাছেই রেখে দিল। সে উপাসকের বেঞ্চির প্রায় শেষটিও অতিক্রম করেছে এবং দরজা ও তার মাঝখানের উন্মুক্ত জায়গায় পৌঁছবো করছে। এমন সময় সে শুনতে পেল ধর্মযাজক তার কণ্ঠস্বর তুলে আনছেন। ব্যঞ্জনাময় এবং সুশিক্ষিত তার কণ্ঠস্বর, সেই স্বর যেন একমাত্র ক্যাথিড্রালেই ধ্বনিত হতে পারে। ক্যাথিড্রালের মধ্যে কি আশ্চর্যভাবে সেই কণ্ঠস্বরের ব্যঞ্জনা ছড়িয়ে পড়ল। না, এটা কোনো উপাসনা শোভার উদ্দেশ্যে ধর্মযাজকের বাণী নয়। শব্দগুলোর মধ্যে কোনো অস্পষ্টতা নেই এবং তা এড়িয়ে যাওয়াও অসম্ভব। তিনি পরিষ্কার ডাকছেন, জোসেফ কে। কে হঠাৎ চমকে গেল এবং তার সামনের মেঝের দিকে তাকালো। সেই মুহূর্তের জন্য তখনও সে মুক্ত। সে না থেমে এগিয়ে গিয়ে কোনো না কোনো একটা ছোট কালো কাঠের দরজা দিয়ে, যা তারই সামনে এবং খুব বেশি দূরেও নয়, অন্তর্হিত হতে পারে। শুধু এই অর্থ হবে যে সে সেই ডাক বুঝতে পেরেছে এবং তেমন আমল দেয়নি। কিন্তু তাকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তবে সে ধরা পড়ে যাবে। তা মেনে নেয়ারই সামিল হবে যে সে সেই ডাক পুরোপুরি বুঝতে পেরেছে। মেনে নেওয়া হবে যে তার বুঝতে অসুবিধা হয়নি, যে তারই উদ্দেশ্যে ডাক এসেছে এবং সে আজ্ঞা পালনে প্রস্তুত। ধর্মযাজক কি দ্বিতীয়বার তার নাম ধরে কে বলে ডাকলেন, এবং সেই ডাক হয়তো চলতেই থাকত। কিন্তু জায়গাটায় যেহেতু নিশ্চিদ্র নীরবতা, যদিও সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, সে তার মাথাটা একটু না ঘুরিয়েও পারল না, শুধু দেখার জন্য যে ধর্মযাজক কি করছেন। ঠিক আগেরই মতো একইভাবে শান্ত হয়ে ধর্মযাজক উপাসনা বাণী প্রচারের বেদির ওপর দাঁড়িয়ে। তবু এটুকু স্পষ্ট যে কে যে মাথা ঘুরিয়েছে তা তিনি লক্ষ্য করেছেন। এটা একটা ছেলে মানুষের লুকোচুরি খেলার মতো। যদি কে সম্পূর্ণ ঘুরে তার মুখোমুখি না দাঁড়াতো, সে তাই করল। ধর্মযাজক তাকে তার আরও কাছে যেতে ইশারা করলেন। যেহেতু তখন তাকে আর এড়িয়ে যাবার দরকার ছিল না, কে দ্রুত সেখানে ফিরে গেল। তার মনে দুরকম অনুভূতি, একদিকে কৌতূহল, অন্যদিকে সাক্ষাৎ সংক্ষিপ্ত করার আগ্রহ। প্রচারবেদির সামনে উপস্থিত হতে সে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। আসনের প্রথম সারির কাছে এসে সে থামল, কিন্তু মনে হলো ধর্মযাজকের ধারণা ওই ব্যবধানও খুব বেশি। সে একটি বাহু প্রসারিত করে তর্জনী সম্পূর্ণ নামিয়ে প্রচারবেদির সামনে একটি স্থান নির্দেশ করলেন।
কেউ তার নির্দেশ অনুসরণ করল। নির্দিষ্ট জায়গাটিতে দাঁড়িয়ে যেখান থেকে ধর্মযাজককে দেখতে তার মাথাটা সম্পূর্ণভাবে পেছনের দিকে বাঁকাতে হবে। তুমি জোসেফ কে? একটা অর্থহীন ভঙ্গির সঙ্গে রেলিংয়ের ওপর থেকে উদ্দেশ্যহীনভাবে একটা হাত উঁচিয়ে ধর্মযাজক বললেন, হ্যাঁ। আজকাল কত অকপটেই সে তার নাম বলে দেয়, এবং তার এই নামটা কত বড় বোঝার মতো এসে তার ওপর পড়ছে। ভাবতে ভাবতে কে বলল, যে সমস্ত লোককে আগে কখনো দেখেনি আজকাল দেখা যাচ্ছে তারাও তার নাম জানে। অচেনা থেকে কারো সঙ্গে পরিচিত হতে পারলে সেটা কত আনন্দের হতো। তুমি একজন অভিযুক্ত ব্যক্তি, খুব নিচু গলায় ধর্মযাজক বললেন। হ্যাঁ। কে বলল? তেমন একটা খবরই আমি পেয়েছি। তাহলে তুমি সেই ব্যক্তি যাকে আমি খুঁজে বেড়াই, ধর্মযাজক বললেন। আমি হলাম জেলখানার যাজক। বস্তুত তাই। কে বলল? তোমার সঙ্গে কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি, ধর্মযাজক বললেন। আমি তা জানতাম না। কে বলল? আমি এখানে এসেছিলাম ইতালির এক ভদ্রলোককে ক্যাথেড্রাল ঘুরিয়ে দেখাতে। এটা শুধু একটা হুকুমনামা, ধর্মযাজক বললেন। তোমার হাতে ওটা কি, উপাসনা গ্রন্থ? না। কে উত্তর দিল। এই শহরে যে সমস্ত স্থানগুলি দেখার একটা সার্থকতা আছে তারই একটা অ্যালবাম। ওটা নামিয়ে রাখো, ধর্মযাজক বললেন। কে সেটা এমনই প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল যে মেঝের ওপর ওটা অনেকটা খোলা অবস্থায় গড়িয়ে গেল। অ্যালবামের পাতাগুলো সব এলোমেলো। তুমি কি জানো তোমার মামলাটা বেশ খারাপের দিকে যাচ্ছে? ধর্মযাজক জিজ্ঞেস করলেন। আমারও সেই ধারণা। কে বলল। আমি তো সম্ভবপর যা করার সবই করেছি, কিন্তু এ পর্যন্ত কোনো লাভ হয়নি। অবশ্য আমার প্রথম আবেদনপত্রটিও এ পর্যন্ত পেশ করা হয়নি। কিভাবে মামলাটার নিষ্পত্তি হবে বলে তুমি ভাবছ? ধর্মযাজক জিজ্ঞেস করলেন। প্রথমে আমি ভেবেছিলাম ব্যাপারটা ভালোভাবেই মিটে যাবে। কে বলল। কিন্তু এখন আমার প্রায়ই এ বিষয়ে সন্দেহ হয়। আমি জানি না কোথায় এর শেষ। আপনি জানেন? না, ধর্মযাজক বললেন। কিন্তু আমার ভয় হয় যে এর শেষ হবে খারাপভাবে। তোমাকে দোষী সাব্যস্ত করা হবে। তোমার মামলা সম্ভবত নিম্ন আদালতের বাইরে কখনোই যাবে না। তোমার অপরাধ অনুমান করা হয়েছে। অন্তত আপাতত এখন প্রমাণের অপেক্ষায়। কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। কে বলল। সবটাই শুধু ভুল বোঝাবুঝি। এবং তাহলে একজন মানুষকে কিভাবে অপরাধী বলা যায়? আমরা সকলেই এখানে সাধারণ মানুষ, একজন মোটামুটিভাবে আর একজনের মতনই। এ কথা সত্যি, ধর্মযাজক বললেন। এভাবেই কিন্তু সকল অপরাধী কথা বলে। আপনিও কি আমার বিষয়ে প্রতিকূল ধারণা পোষণ করেন? কে জিজ্ঞেস করল। না, তোমার বিরুদ্ধে আমার কোনো বিরূপতা নেই, ধর্মযাজক বললেন। আপনাকে ধন্যবাদ। কে বলল। কিন্তু আর সকলে যারা এই মামলার গতি প্রকৃতির সঙ্গে জড়িত তারা সকলেই আমার বিরুদ্ধে প্রতিকূল মনোভাব পোষণ করে। এমনকি তারা বাইরের মানুষকেও প্রভাবিত করছে। আমার অবস্থাটা ক্রমেই সঙ্গীন হয়ে উঠছে। তুমি তোমার মামলার ভুল ব্যাখ্যা করছো, ধর্মযাজক বললেন। রায় এত হঠাৎ আসে না। মামলার গতি শুধু রায়ে ক্রমে ক্রমে এসে মিশে যায়। ও, তাহলে ব্যাপারটা এই রকম? কে তার মাথাটা ঝুলিয়ে দিয়ে বলল। এই ব্যাপারে পরবর্তী কি পদক্ষেপ তুমি নিতে চাও? ধর্মযাজকের জিজ্ঞাসা। আরও সাহায্য যাতে পাওয়া যায় আমি সেই চেষ্টাই করছি। ধর্মযাজক তার এই কথা কিভাবে নেন দেখার জন্য তার দিকে তাকিয়ে কে বলল। বলতে কি, অনেকগুলি সম্ভাবনা আছে। সেগুলি কতখানি গ্রহণযোগ্য আমি এখনও খতিয়ে দেখিনি। তুমি বাইরের সাহায্যের ওপর বড় বেশি গুরুত্ব দিচ্ছ। কে প্রস্তাব মনোনীত না করে ধর্মযাজক বললেন। বিশেষ করে মেয়েদের সাহায্য। তুমি কি বুঝতে পারো না এ ধরনের সাহায্য নেওয়া যথাযথ নয়? কিছু কিছু ক্ষেত্রে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই। কে বলল। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু সব সময় নয়। মেয়েদের প্রচণ্ড প্রভাব। আমি যদি কয়েকজন পরিচিত মহিলাকে রাজি করাতে পারতাম আমার জন্য, যারা কাজ করছে তাদের সঙ্গে যোগ দিতে, তাহলে আমি না দিতে পারতাম না। বিশেষ করে এই আদালতের সামনে যে জায়গাটা প্রায় সম্পূর্ণ ভরে আছে শিকারী মেয়ে দিয়ে। যে ম্যাজিস্ট্রেট সওয়াল জবাব নিচ্ছেন তাকে দূর থেকে একজন মেয়ে লোক দেখতে দিন, দেখবেন সে প্রায় তার টেবিল উল্টে ফেলবে। আত্মপক্ষ সমর্থনকারীর কথা শুনবে না।
এবং সে মেয়ে মানুষের পেটিকোটটা তুলতে পিছু পিছু ধাওয়া করবে। ধর্মযাজক রেলিংয়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেলেন। মনে হলো এই প্রথম তিনি তার মাথার ওপরে চাদোয়ার দম বন্ধ করা ভার বোধ করছেন। বাইরের আবহাওয়াটাই বা এখন এমন কি রকম? বাইরে এখন আর ঝাপসা, দিনের আলোও নেই, কালো রাত্রি নেমেছে। বিরাট দেয়ালে সমস্ত রঙিন চিত্র বিচিত্র কাচের অলঙ্করণ অন্ধকার কাটিয়ে সামান্য দীপশিখায় উজ্জ্বল হয়ে উঠতে পারছেন না। এবং সেই মুহূর্তে গির্জার বারদার উঁচু বেদির ওপর রাখা মোমবাতিগুলি একটার পর একটা নিভিয়ে দিতে আরম্ভ করল। আপনি কি আমার ওপর রাগ করেছেন? কে ধর্মযাজককে জিজ্ঞাসা করল। হতে পারে যে আদালতের কাজে আপনি নিযুক্ত তার প্রকৃতি আপনি জানেন না। সে কোনো উত্তর পেল না। এগুলো শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কে বলল। তখনও সেই ওপরের উঁচু বেদি থেকে কোনো উত্তর নেই। আমি আপনাকে অসম্মান করতে চাইনি, কে বলল। এবং তাতে ধর্মযাজক ওপরের প্রচার বেদি থেকে তীক্ষ্ণ চিৎকার করে উঠলেন। তুমি কি একেবারেই কিছুই দেখতে পাচ্ছ না? এটা ছিল এক রুদ্ধ চিৎকার, কিন্তু একই সঙ্গে শব্দটা শোনালো কারো এক অনিচ্ছাপ্রসূত তীক্ষ্ণ চিৎকারের মতো, যে আরও একটি পতন দেখে নিজে নিজেই ভয়ে চমকে উঠেছে। ওদের দুজনই বেশ দীর্ঘ সময়ের জন্য নীরব। ওখানকার এই অন্ধকারে ধর্মযাজক নিশ্চয়ই কে চেহারার আদল খুঁজে পাচ্ছেন না, অথচ কে একটি ছোট্ট বাতির আলোয় তাকে স্পষ্ট দেখল। ওপরের প্রচার বেদি থেকে তিনি নেমে আসছেন না কেন? তিনি কোনো ধর্মোপদেশ প্রচার করেননি। তিনি শুধু কে এমন কয়েকটি খবর দিয়েছেন যে যখন সে তা নিয়ে ভাববে তখন সে বুঝবে। সাহায্যের বদলে বরঞ্চ এগুলি তার ক্ষতিই করবে। তবু ধর্মযাজকের উদ্দেশ্য যে সৎ, তা কের মনে হলো সমস্ত প্রশ্নের বাইরে। লোকটা যদি শুধু তার প্রচার বেদি ছেড়ে নিচে নেমে আসে, তবে এটা অসম্ভব নয় যে তারা কোনোরকম একটা চুক্তিতে উপনীত হতে পারবে। এটা অসম্ভব ছিল না যে একটা চূড়ান্ত এবং গ্রহণযোগ্য পরামর্শ তার কাছ থেকে পাওয়া যেতে পারত, যা হয়তো উদাহরণ দিয়ে বলা যায় তাকে অন্য একটা দিক নির্দেশ করত, যা মামলার সুবিধার জন্য প্রভাব খাটানো নয়, বরঞ্চ তা প্রতিহত করা। যা হতো এই সমস্ত থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে আদালতের এখতিয়ারের সম্পূর্ণ বাইরে একটা জীবনধারার ইঙ্গিত। এ ধরনের একটা সম্ভাবনা অবশ্যই থাকা উচিত। সম্প্রতি কে এ বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছে। আর ধর্মযাজক যদি এ ধরনের কোনো সম্ভাবনার কথা জেনে থাকেন, তবে তার কাছে আবেদন জানালে তিনি তার জ্ঞান বিতরণ করতে পারেন। যদিও তিনি আদালতেরই অংশস্বরূপ, এবং যখনই আদালতের নিন্দা করা হলো, সঙ্গে সঙ্গে তিনি তার ভদ্র শান্ত প্রকৃতির কথা একদম ভুলে গেলেন। এবং তা এমনই যে কে সব কথা চিৎকার করে তিনি থামিয়ে দিয়েছেন। আপনি নেমে এখানে আসবেন না, কে বলল। আপনাকে আর ধর্মোপদেশ প্রচার করতে হবে না। নিচে আমার পাশে এখন নেমে আসুন। আমি এখনই নেমে আসতে পারি, ধর্মযাজক বললেন। সম্ভবত সে তার আবেগের এমন বিস্ফোরণের জন্য অনুতপ্ত। যখন তিনি বাতিটা দেয়ালের আংটা থেকে খুলে আনলেন, তিনি বললেন, প্রথমে দূর থেকে তোমার সঙ্গে আমাকে কথা বলতে হয়েছিল, অন্যথায় আমি সহজেই প্রভাবিত হয়ে পড়ি এবং কর্তব্য ভুলে যাওয়াটা একটা প্রবণতা আমি বোধ করি। কে সিঁড়ির ধাপগুলির শেষ সীমায় তার জন্য অপেক্ষা করতে লাগল। যখন উঁচু বেদি থেকে নেমে আসছিলেন, তখনও ধর্মযাজক কের দিকে তার হাত প্রসারিত করেছিলেন। আমার জন্য কি আপনি সামান্য সময় দিতে পারবেন? কে জিজ্ঞাসা করল। যতটা সময় তুমি চাও, ধর্মযাজক কের হাতে ছোট বাতিটা বহন করতে দিয়ে বললেন। এত কাছে, তবু তার সমস্ত আচরণের মধ্যে কেমন একটা আনুষ্ঠানিক চেহারা। আমার সঙ্গে আপনি অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কে বলল। সারিবদ্ধ বেঞ্চের পাশের অন্ধকার পথ দিয়ে তারা পাশাপাশি একবার সামনে আর একবার পিছু ফিরে পায়চারি করতে লাগল। যারা আদালতের অঙ্গ, আপনি কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম। আপনার ওপর আমি যেন অন্যদের চেয়ে অনেক বেশি আস্থা রাখতে ভরসা পাচ্ছি। যদিও আমি তাদের অনেককেই চিনি, আপনার সঙ্গে খোলাখুলিভাবে আমি সব কথা আলোচনা করতে পারি। প্রতারিত হয়েও না, ধর্মযাজক বললেন। কিভাবে আমি প্রতারিত হচ্ছি? কে জিজ্ঞাসা করল। তুমি আদালত সম্পর্কে নিজেকে প্রতারিত করছো, ধর্মযাজক বললেন। সেই লেখায় যা আইনের মুখবন্ধ, সেখানে এই বিশেষ প্রতারণা ব্যাখ্যা করা হয়েছে এইভাবে। আইনের দরজার সামনে মেঝের ওপর দাঁড়িয়ে পাহারাদার একজন দ্বাররক্ষী। এই দ্বাররক্ষীর কাছে গ্রাম থেকে আসা এক ব্যক্তি
আইনের আশ্রয়ে আসার আবেদন জানিয়ে অনুমতি ভিক্ষা করে। কিন্তু দ্বাররক্ষী বলল যে সেই মুহূর্তে সে প্রবেশের অনুমতি দিতে পারে না। লোকটি একটু চিন্তা করার পর জিজ্ঞেস করল, আর একটু পর তাকে ঢুকতে অনুমতি দেয়া হবে কিনা। এটা সম্ভব, দ্বাররক্ষী উত্তর করল, কিন্তু ঠিক এই মুহূর্তেই নয়, কারণ দরজাটা আইনের ঘরে পৌঁছে দেবার জন্য স্বাভাবিকভাবেই খোলা এবং দ্বাররক্ষী দরজার একপাশে সরে দাঁড়ালো। লোকটি নিচু হয়ে প্রবেশদ্বার দিয়ে উঁকি মারল। যখন দ্বাররক্ষী তা দেখল, সে হাসল এবং বলল, তুমি যদি এত তীব্রভাবে প্রলোভিত হয়ে থাকো তাহলে আমার অনুমতি ছাড়াই ভেতরে ঢোকার চেষ্টা করো, কিন্তু এটাও তোমার জানা দরকার যে আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিধর। কিন্তু দ্বাররক্ষীদের পদমর্যাদায় আমি সব থেকে নিচে। এক হলঘর থেকে আর এক হলঘরে প্রত্যেকটিতেই আলাদা আলাদা দ্বাররক্ষী দাঁড়িয়ে, একজন আরেকজন থেকেও ক্ষমতাবান। এমনকি তৃতীয় জনের চাহনি এমনই যে আমিও সেই দৃষ্টি সহ্য করতে পারি না। গ্রাম থেকে আসা সেই লোকটি আইনের দরজা পার হতে যে এত সমস্ত অসুবিধার মুখোমুখি হতে হয় আশা করেনি। আইনের দরজা তার ধারণা সবার জন্যই এবং সমস্ত সময়ে খোলা থাকা উচিত। এবং যখন সে আর একটু বেশি মনোযোগের সঙ্গে দ্বাররক্ষীকে দেখল, তার লোমের পোশাক, বিশাল ছুচলো নাক এবং লম্বা পাতলা তাতার দাড়ি তাকে বিশিষ্ট করে তুলছে মনে হলো। তখন সে ঠিক করল যে যতক্ষণ না ভেতরে ঢোকার অনুমতি পায় ততক্ষণ অপেক্ষা করাই ভালো। দ্বাররক্ষী তাকে একটা টুল দিল এবং দরজার একপাশে তাকে বসতে দিল। সেখানে সে দিনের পর দিন, বছরের পর বছর বসে সে ভেতরে ঢোকার অনুমতির জন্য অনেকবার চেষ্টা করেছে এবং নানাভাবে কাকতি মিনতি দ্বারা দ্বাররক্ষীর ক্লান্তির কারণ হয়েছে। প্রায়ই তার বাড়ি কোথায় এবং অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে দ্বাররক্ষী বেশিরভাগ সময়ই তাকে সংক্ষিপ্ত কথাবার্তায় নিযুক্ত রেখেছে। কিন্তু প্রশ্নগুলি সম্পূর্ণ নৈর্ব্যক্তিকভাবে করা হয়েছে, যেমন মহৎ ব্যক্তিরা প্রশ্ন করে থাকে, এবং সবসময়ই এই বিবৃতি দিয়ে শেষ করেছে যে এখনও মানুষটিকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া যেতে পারে না। লোকটি যে এখানে আসার জন্য অনেক জিনিস সঙ্গে করে নিজে তৈরি হয়ে এসেছিল, তার সবকিছুই, তা যত মূল্যবানই হোক না কেন, যা কিছু তার কাছে আছে সব দিয়ে দিল উপহার হিসেবে। দ্বাররক্ষীকে উৎকোচ দিয়ে প্রভাবিত করা যায় এই আশায়। দ্বাররক্ষী এই বলে তার দেয়া সব উপঢৌকনই গ্রহণ করল। আমি এগুলো নিলাম শুধু এই কারণে যে তুমি যাতে মনে না করো যে যা করা উচিত ছিল তার কিছু না করা বাকি থেকে গেল। তারপর দীর্ঘ অনেকগুলি বছর এই লোকটি প্রায় বিরামহীনভাবে দ্বাররক্ষীকে পাহারা দেয়। সে অন্যান্য দ্বাররক্ষীর কথা ভুলে যায় এবং তার কাছে এই দ্বাররক্ষীকে মনে হয় যে আইন এবং তার মধ্যে একমাত্র সেই বাধাস্বরূপ দাঁড়িয়ে। প্রথম কয়েক বছর চিৎকার করে সে নিজের দূরদৃষ্টিকে দোষারোপ করেছে। পরবর্তীকালে যতই সে বৃদ্ধ হল, সে শুধু নিজেই বিড়বিড় করত। পরবর্তী সময়ে আস্তে আস্তে সে ছেলেমানুষ হয়ে পড়ল এবং তার এই সুদীর্ঘ প্রতীক্ষার সময় সে দ্বাররক্ষীর লোমের কলারের নীল মাছিগুলোকেও চিনে ফেলল। মাছিগুলির কাছেও ভিক্ষে চেয়ে বলল তারা যেন দ্বাররক্ষীকে তার মত বদলাতে রাজি করায়। অবশেষে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো এবং সে বুঝতে পারল না যে তার চারপাশের পৃথিবীটা সত্যিকারে অন্ধকার হয়ে এলো কিনা, অথবা তার চোখ দুটো শুধু তাকে প্রতারণা করছে। কিন্তু অন্ধকারে সে এখন একটা দীপ্তি দেখতে পারে যা আইনের দরজা থেকে অবিনশ্বরভাবে প্রবাহিত হয়ে চলেছে। এখন সে জীবনের শেষ সীমায় পৌঁছতে চলেছে। সবার আগে এই সাময়িক আবাসভূমিতে সমস্ত সময় ধরে সে যে বিবিধ অভিজ্ঞতা অর্জন করেছে তা একটিমাত্র প্রশ্নে অঙ্গীভূত হয়েছিল। সে প্রশ্নটি সে কখনোই দ্বাররক্ষীর কাছে রাখতে পারেনি। সে শুধু দ্বাররক্ষীকে ইশারায় ডেকেছিল। সে তার শক্ত হয়ে যাওয়া অনড় দেহটাকে আর ওঠাতে পারে না। তার কথা শুনতে দ্বাররক্ষীকে অনেকখানি নিচু হতে হয়েছিল, কারণ একজন উঠে দাঁড়াতে অক্ষম, আগুনি শায়িত, আর একজন সোজা দাঁড়িয়ে। এই দূরত্ব তাদের দুজনের মধ্যে অনেকটা বেড়ে গেছে, যাতে ওই লোকটিরই অসুবিধা হয়েছে, কারণ সে আর ভূমিশয্যা থেকে উঠতে পারছে না। তুমি এখন কি জানতে চাও? দ্বাররক্ষী জিজ্ঞেস করল। তুমি অতৃপ্ত। সকলেই আইনের সিদ্ধি অর্জন করতে চায়, লোকটি উত্তর করল। তাহলে এটা কি করে হলো যে এতগুলো বছর গেল অথচ আমি ছাড়া আর কেউ প্রবেশের অনুমতি চাইতে আসেনি? দ্বাররক্ষী বুঝতে পারল যে লোকটির ক্ষমতা নিঃশেষ প্রায় এবং তার শ্রবণ শক্তিও ধীরে ধীরে কমে আসছে।
তাই ফিসফিস করে সে কানের কাছে মুখ নিয়ে বলল, এই দরজা দিয়ে তুমি ছাড়া আর কেউ ঢোকার অনুমতি পাবে না, কারণ এই দরজা তোমারই জন্য নির্দিষ্ট। আমি এখন এটা বন্ধ করে দিতে যাচ্ছি। তাহলে দ্বাররক্ষী লোকটিকে প্রতারিত করল। গল্পটি দারুণভাবে কের মনে প্রভাব ফেলেছে। এমন হঠকারী হয়েও নয়, ধর্মযাজক বললেন। পরখ না করে কোনো মতামত দিতে যেও না। গল্পটা আমি তোমাকে ঠিক শাস্ত্রের ভাষায় যেভাবে লেখা আছে সেইভাবে বললাম। গল্পে প্রতারণার কোনো উল্লেখ নেই। কিন্তু এটা জলের মতো পরিষ্কার, কে বলল, এবং আপনার প্রথম ব্যাখ্যাটা সম্পূর্ণ সত্যি। দ্বাররক্ষী যখন দেখল সে আর তাকে কোনো মতেই সাহায্য করতে পারছিল না, তখনই সে লোকটিকে মুক্তির বাণী দিল। তাকে তো এর আগে কোনো প্রশ্নও করা হয়নি, ধর্মযাজক বললেন, এবং এটাও তোমার মনে রাখা উচিত যে সে শুধু দ্বাররক্ষী মাত্র, এবং সেই হিসেবে নিজের কর্তব্য করেছে। আপনার কি করে মনে হয় যে সে তার কর্তব্য সম্পাদন করেছে? কে জিজ্ঞাসা করল। সে তা পূর্ণ করেনি। হতে পারে যে তার কর্তব্য ছিল কোনো অপরিচিত লোককে প্রবেশাধিকার না দেয়া, কিন্তু যে দরজা এই লোকটির জন্য নির্দিষ্ট, তার মধ্য দিয়ে তাকে ঢুকতে দেওয়া অবশ্যই উচিত ছিল। শাস্ত্রের কথার ওপর মনে হয় তোমার যথেষ্ট শ্রদ্ধা নেই, এবং তুমি গল্পটাও বদলে দিচ্ছ, ধর্মযাজক বললেন। আইনের ঘরে প্রবেশাধিকার সম্পর্কে এই গল্পে আছে দ্বাররক্ষীর দুটি গুরুত্বপূর্ণ বিবৃতি, একটি শুরুতে আর একটি শেষে। প্রথম বিবৃতিটি হল সে এই মুহূর্তে লোকটিকে ঢুকতে দিতে পারে না, এবং অন্যটি হল এই দরজাটা শুধুমাত্র ওই লোকটির জন্যই নির্দিষ্ট। যদি এই দুইয়ের মধ্যে অসঙ্গতি থেকে থাকে, তবে তোমার কথাই ঠিক যে দ্বাররক্ষী লোকটিকে প্রতারিত করেছিল, কিন্তু ওই দুটি বিবৃতির মধ্যে কোনো অসঙ্গতি নেই, বরঞ্চ দ্বিতীয় বিবৃতিটি প্রথম বিবৃতির অন্তর্নিহিত। হয়তো এমন কথা কেউ বলতে পারে যে লোকটির ভবিষ্যতে প্রবেশাধিকারের সম্ভাবনা আছে, এমন একটা ইঙ্গিত দিয়ে সে তার কর্তব্যের গণ্ডি অতিক্রম করেছে। সেই মুহূর্তে তার আপাত কর্তব্য হল ঢুকতে অনুমতি না দেয়া, এবং বাস্তবিক পক্ষে টিকাকার আশ্চর্য হয়েছে যে দ্বাররক্ষীকে দেখে মনে হয় এমন নিয়মানুবর্তী ও কর্তব্য সম্পর্কে কঠোর মনোভাব সম্পন্ন, তার পক্ষে এমন একটা ইঙ্গিত দেওয়া উচিত হয়েছে কিনা। এই বছরগুলির মধ্যে সে ওই দরজার পাহারা ছেড়ে কোথাও যায়নি, এবং দরজাটাও শেষ মুহূর্ত না আসা পর্যন্ত বন্ধ করেনি। সে তার কাজের গুরুত্ব সম্পর্কে সচেতন, কারণ সে বলে, আমি ক্ষমতাবান, আমি শক্তিধর। সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমীহ করে চলে, কারণ সে বলে, আমি সবথেকে নিচু পদমর্যাদার দ্বাররক্ষী। সে বাচাল নয়, কারণ এত বছরের মধ্যে সে শুধু সেই সমস্ত প্রশ্নই করেছে যেগুলি বলা যায় নৈর্ব্যক্তিক। তাকে উৎকোচ দেয়া যায় না, কারণ সে উপহার এই বোধ বলে গ্রহণ করেছে যে আমি এটা নিলাম শুধু তোমাকে এই থেকে মুক্তি দিতে যে অন্তত তুমি না করেছ এমন আর কিছু নেই। যেখানে তার কর্তব্য জড়িত, সেখানে করুণা অথবা ক্রোধ কিছুই তাকে বিচলিত করে না, কারণ আমরা ইতিমধ্যেই শুনেছি যে লোকটি কাকতি মিনতি দ্বারা দ্বাররক্ষীকে ক্লান্ত করে ফেলেছিল, এবং একেবারে শেষে দ্বাররক্ষী বাইরে থেকে কেমন এক বিচার বুদ্ধিহীন পুঁথিগত বিদ্যার অধিকারী হিসেবে ইঙ্গিতবাহী, তার লম্বা ছুচলো নাক, পাতলা কালো তাতার দাড়ি। এর চেয়ে বিশ্বস্ত চিত্র আর কি হতে পারে? তার চেয়েও বেশি বিশ্বস্ত কোনো দ্বাররক্ষীর কথা কি কেউ ভাবতে পারে? তবু দ্বাররক্ষীর চরিত্রে এমন অনেক উপাদান ছিল যেগুলি যে কেউ প্রবেশাধিকার চায় তার সাহায্যে আসা সম্ভব, এবং যেগুলি এমনই যে মনে হওয়ার পক্ষে যথেষ্ট যে ভবিষ্যতে আইনের ঘরে প্রবেশাধিকারের ইঙ্গিত দিয়ে সে হয়তো কোথাও তার উচিত কর্তব্যের সীমা অতিক্রম করবে, কারণ এটা অস্বীকার করার উপায় নেই যে সে সরল মনের মানুষ, ফলে খানিকটা আত্মগর্বে স্ফীত। উদাহরণ হিসেবেই নাও না কেন, সে তার ক্ষমতা এবং অন্যান্য দ্বাররক্ষীর ক্ষমতা এবং তাদের ভয়াবহ মুখাবয়ব, যা সে নিজেও দেখে সহ্য করতে পারে না, সেই সমস্ত বিষয় নিয়ে তার বিবৃতি। আমি ধরে নিচ্ছি এই সমস্ত বিবৃতি মোটামুটি সত্যি, কিন্তু যেভাবে সে তা প্রকাশ করেছে তা থেকে প্রমাণ হয় যে সারল্য ও আত্মগরিমায় তার দৃষ্টিভঙ্গি জট পাকিয়ে গেছে। এই প্রসঙ্গে টিকাকারের ভাষ্য, কোনো বিষয় সম্পর্কে যথার্থ দৃষ্টিভঙ্গি এবং সেই বিষয়েই নিহিত ভুল বোঝাবুঝির সূত্র একটি থেকে অপরটি আলাদা নয়। এ থেকে কেউ অবশ্যই ধরে নিতে পারে যে সারল্য এবং আত্মগরিমা যত অল্প সময়ের জন্যই প্রকাশ করা হোক না কেন, তাতে তার দ্বার রক্ষার ক্ষমতা দুর্বল করে দিতে পারে। দ্বাররক্ষী চরিত্রের পক্ষে এসবই গাফিলতি।
এর সঙ্গে অবশ্য এও যোগ করা দরকার যে দ্বাররক্ষীর স্বভাবই এক বন্ধুভাবাপন্ন প্রাণীর মতো। সে সবসময় তার পদমর্যাদা অনুযায়ী তার গাম্ভীর্য বজায় রাখতে পারে না। একেবারেই প্রথম মুহূর্তেই সে এমনই ভাব দেখায় যে মনে হবে ভেতরে ঢোকার জন্য সে লোকটিকে আমন্ত্রণ জানাচ্ছে, তার ভিতরে প্রবেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপিত থাকা সত্ত্বেও। তারপর অন্য উদাহরণ, সে লোকটিকে তাড়িয়েও দেয়নি, বরঞ্চ তাকে একটা টুল দিয়েছে বসতে এবং দরজার পাশে। এই দীর্ঘ বছরগুলি ধরে লোকটির কাতর আবেদন সে সহ্য করেছে, সংক্ষিপ্ত কথাবার্তা বলেছে, উপঢৌকন গ্রহণ করেছে এবং বিনয়ের সঙ্গে লোকটিকে উঁচু স্বরে তার উপস্থিতিতে সাপসাপান্ত করতে দিয়েছে। অথচ এই অদৃষ্টের জন্য সে নিজেই দায়ী। এই সব মিলিয়ে আমাদের মনে তার সম্পর্কে একটা সহানুভূতি তৈরি করে। সব দ্বাররক্ষী এমন আচরণ করে না এবং শেষ পর্বে লোকটির একটি ইশারার উত্তরে নিচু হয়ে তার মুখের কাছে মাথা নুইয়ে দিয়েছে, যাতে লোকটি তার শেষ প্রশ্ন করার সুযোগ পায়। সামান্য অধীরতা ছাড়া এগুলি আর কিছুই নয়। দ্বাররক্ষী জানে সবকিছু শেষ হতে চলেছে, তার কথায় তা বোঝা যায়। তুমি অতৃপ্ত। কেউ হয়তো এই ব্যাখ্যাকে আরও খানিকটা বিস্তৃত করবে এবং বলবে যে এই কথাগুলি এক ধরনের বন্ধুসুলভ প্রশংসা, যদিও এতে তার দাক্ষিণ্য প্রদর্শনের ইঙ্গিত যে একেবারেই নেই তা নয়। যেভাবেই হোক, দ্বাররক্ষীকে তুমি যেরকম হবে ভেবেছিলে ঠিক তা থেকে আলাদাভাবেই সে পরিচিত হয়েছে। আপনি এই গল্পটা আমার চেয়ে অনেক বেশি যথার্থের সঙ্গে পর্যালোচনা করেছেন, কে বলল। তারা দুজনেই কিছুক্ষণের জন্য চুপ করে থাকল। তারপর কে বলল, অতএব আপনি মনে করছেন যে তাকে প্রতারিত করা হয়নি? আমাকে ভুল বুঝো না, ধর্মযাজক বললেন। আমি শুধু এই বিষয়ে নানা মতের উল্লেখ করলাম। তোমার এ নিয়ে অত বেশি মনোসংযোগের কোনো কারণ নেই। ধর্মশাস্ত্র অপরিবর্তনীয় এবং মন্তব্যগুলি শুধু বিভিন্ন টিকাকারের বিভ্রান্তিই তুলে ধরে। এই বিশেষ ক্ষেত্রে এমন একটা ব্যাখ্যাও পাওয়া যায় যে ওই প্রতারিত লোকটি আসলে দ্বাররক্ষী। এই ব্যাখ্যা অত্যন্ত কষ্টকল্পনা, কে বলল। কিসের উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে? এটার ভিত্তি হলো, ধর্মযাজক বললেন, দ্বাররক্ষীর সাদাসিধে প্রকৃতি। যুক্তি হলো যে সে ভেতরে থেকে আইনের কিছু জানে না, সে শুধু সেখানে পৌঁছানোর পথটা জানে। সে সেখানে শুধু একবার এদিক আর একবার ওদিকে পায়চারি করে, পাহারা দেয়। ভেতরের ধারণা তার শিশুদের মতোই সরল এবং এটাও অনুমিত হয় যে সে নিজেই অন্যান্য দ্বাররক্ষী সম্পর্কে ভীত, যাদের সে লোকটির কাছে ভয়াবহ জীব হিসেবে দাঁড় করিয়েছে। আসলে লোকটির চেয়ে দ্বাররক্ষী তাদের অনেক বেশি ভয় করে। অথচ ভেতরের ওই লোকগুলোর ভয়াবহ বর্ণনা শুনেও লোকটি ভেতরে যেতে স্থির প্রতিজ্ঞ, যেখানে দ্বাররক্ষীর ভেতরে যাবার কোনো ইচ্ছেই নেই। অন্তত এ পর্যন্ত আমাদের যা বলা হয়েছে তার মধ্যে এর উল্লেখ নেই। অন্যদের মত হলো যে সে ইতোমধ্যেই ভেতরে রয়ে গেছে, কারণ সে প্রধানত আইনের সেবায় নিযুক্ত, তাই একমাত্র ভেতরে থেকেই তার নিয়োগ হতে পারে। এর আবার বিরুদ্ধ যুক্তি যে তার নিয়োগ হয়তো ভেতর থেকে নাম ডেকে করা হয়েছে এবং তাই যে কোনো কারণেই হোক না কেন সে খুব বেশি ভেতরে ছিল না, কারণ তৃতীয় দ্বাররক্ষীর মুখাবয়ব ও চাহনি তার সহ্য করতে পারার পক্ষে অনেক বেশি কষ্টকর হতো। অধিকন্তু এই এতগুলি বছর সে এমন কারো মন্তব্য করেনি যা থেকে আইনের অভ্যন্তর সম্পর্কে তার জ্ঞানের কোনো আভাস পাওয়া যায়। অবশ্য একমাত্র অন্যান্য দ্বাররক্ষীর প্রসঙ্গ ছাড়া সে তা করেনি। হয়তো তার উপর নিষেধাজ্ঞা ছিল, অবশ্য সে বিষয়ে কোনো উল্লেখও নেই। এইসব তথ্যের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে সে বাস্তবিক পক্ষে অভ্যন্তরের গঠন কিংবা তার মর্মার্থ কিছুই জানে না, যে কারণে সে প্রতারিত একটি অবস্থায়। কিন্তু সে গ্রাম থেকে আসা লোকটির সঙ্গে তার কী সম্পর্ক সে বিষয়ে প্রতারিত হয়েছে, কারণ সেই লোকটির নিয়ন্ত্রণাধীন, অথচ সে সেটা জানত না। পরন্তু সে লোকটির সঙ্গে তার নিজের অধস্তন হিসেবে আচরণ করছে, যার পুঙ্খানুপুঙ্খ অনেক বর্ণনা এখনও তোমার মনে সজীব। কিন্তু গল্পের এই ব্যাখ্যা অনুযায়ী এটা অত্যন্ত স্পষ্ট করে বোঝানো হয়েছে যে সে বাস্তবিক পক্ষে ওই লোকটির অধস্তন। প্রথমত, একজন বন্দি মানুষ সবসময়ই স্বাধীন মানুষের অধীন। এখন এই যে গ্রাম থেকে আসা মানুষটি, সে তো সত্যি সত্যি মুক্ত, সে যেখানে খুশি যেতে পারে। শুধুমাত্র আইনের দরজা যা তার সামনে বন্ধ এবং আইন সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে শুধুমাত্র একজন লোকের কাছ থেকে, সে দ্বাররক্ষী।
সে যখন দরজার পাশে টুলের ওপর বসে এবং সে তার অবশিষ্ট জীবন কাটায়, সে তা করে স্বাধীন ইচ্ছায়। গল্পে বাধ্যবাধকতার কোনো উল্লেখ নেই। কিন্তু দ্বাররক্ষী তার দপ্তরের আজ্ঞাবাহী, সে তার পদে আবদ্ধ। এমনকি সে যদি ইচ্ছেও করে, তবু সে গ্রামে চলে যেতে সাহস করে না। আপাত দৃষ্টিতে হলেও আইনের অভ্যন্তরেও সে যেতে পারে না। তাছাড়া যদিও সে আইনের কাজে নিযুক্ত, তার কাজ শুধু এই প্রবেশপথেই সীমাবদ্ধ। তাই বলা যায়, সে শুধু এই লোকটির কাজ করে একমাত্র যে মানুষটির জন্য এই প্রবেশদ্বার নির্দিষ্ট। এই দিক থেকেও সে এই লোকটির অধীন। একজনের অবশ্যই বুঝতে হবে যে অনেক বছরের জন্য, অর্থাৎ কারো পরিণত বয়সে উত্তীর্ণ হওয়ার জন্য যতটুকু সময় লাগে, তার কাজ তখন শুধু এক শূন্যগর্ভ রীতিনীতি পালন মাত্র। কারণ লোকটির আসার জন্য তাকে অপেক্ষা করতে হয়। তার অর্থ, কারো পরিণত অবস্থায় পৌঁছানো পর্যন্ত যে সময়টুকু লাগে, তা যত দীর্ঘকালেরই হোক, তাকে অপেক্ষা করতে হয়। সেই লোকটি না আসলে তার কাজের উদ্দেশ্য পূর্ণ হবে না। অধিকন্তু এই প্রতীক্ষা ছিল ওই লোকটির ইচ্ছার ওপর নির্ভরশীল। কারণ লোকটি এসেছিল স্বাধীন ইচ্ছায়। কিন্তু তার কাজের ছেদ হবে কখন, তাও নির্ভর করে এই লোকটির জীবনের মেয়াদের ওপর, যাতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সে লোকটির অধীন থাকে। এবং গল্পের প্রায় সর্বত্রই এটা বেশ জোর দিয়ে বলা হয়েছে যে দ্বাররক্ষী এসবের কিছুই বুঝতে পারে না। অবশ্য এ কথার তাৎপর্য শুধু সেখানেই নয়, কারণ এই ব্যাখ্যা অনুসারে দ্বাররক্ষী আরও গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতারিত হয়েছে, যা তার একান্ত নিজের কর্তব্য পালনে ক্ষতি সাধন করেছে। শেষাংশে উদাহরণস্বরূপ বলা যায়, সে আইনে প্রবেশ সম্পর্কে বলেছে, আমি এখন এটা বন্ধ করতে যাচ্ছি। কিন্তু গল্পের প্রথমাংশে আমাদের বলা হয়েছিল যে আইনে প্রবেশের দরজা সবসময় উন্মুক্ত এবং এটা যদি সর্বদাই খোলা রাখা হয়, অর্থাৎ সমস্ত সময়ে মানুষের জন্ম মৃত্যুর ওপর নির্ভর না করে, তবে তো দ্বাররক্ষী এই দরজা বন্ধ করে দিতে অসমর্থ। দ্বাররক্ষীর বক্তব্যের ব্যাখ্যা নিয়ে কিছু মতবিরোধ আছে। সে কী কারণে একথা বলেছিল? সে কি লোকটির কথার উত্তর দেবার খাতিরেই কথার পৃষ্ঠে কথা হিসেবে বলেছিল যে সে দরজাটা বন্ধ করে দিতে চলেছে, অথবা তার নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠা প্রমাণ করতে, নাকি মানুষটির শেষ সময়ে তাকে দুঃখ ও অনুশোচনার একটা অবস্থার মধ্যে নিয়ে আসার জন্য? কিন্তু এ বিষয়ে সম্মতির কোনো অভাব নেই যে দ্বাররক্ষী কখনোই দরজা বন্ধ করে দিতে সমর্থ হবে না। প্রজ্ঞার দিক থেকেও যে দ্বাররক্ষী ওই লোকটির অধীন, এটাও বার করতে পারা যায়, এমন ঘোষণাও অনেকে করেন। শেষের দিকে অন্তত লোকটি আইনের দরজা থেকে দীপ্ত শিখার বিচ্ছুরণ দেখতে পেয়েছিল, যেখানে দ্বাররক্ষী তার পদমর্যাদা অনুসারে দরজার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে বাধ্য। আর একথাও সে বলেনি যাতে মনে হয় সেই পরিবর্তন সে দেখেছে। বেশ ভালো যুক্তি খাড়া করা হয়েছে। ধর্মযাজক যে অজানা অংশগুলো অনাবৃত করলেন, তার অনেকগুলো স্তবক অনুচ্চ গলায় বারে বারে নিজের কাছে উচ্চারণ করার পর কে বলল, যেমনভাবে যুক্তি দেয়া হয়েছে তাতে আমার মেনে নিতে আপত্তি নেই যে দ্বাররক্ষী প্রতারিত। কিন্তু তার জন্য আমি আমার আগের অভিমত ত্যাগ করছি না, কারণ দুটি মতই অনেক ক্ষেত্রে একটি আরেকটির পরিপূরক। দ্বাররক্ষী স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন না প্রতারিত কি ছিল সে তা দিয়ে বিষয়টির কোনো মীমাংসা করা যায় না। আমি বলেছিলাম, লোকটি প্রতারিত যদি দ্বাররক্ষী স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন হতো, তাহলে এ নিয়ে কারো মনে কোনো সন্দেহ হতে পারত। কিন্তু দ্বাররক্ষী নিজেই যদি প্রতারিত হয়ে থাকে, তবে তারই প্রতারণা প্রয়োজনের খাতিরে অবশ্যই লোকটিকে জানানো হয়েছে। তা যদি হয়ে থাকে, তবে এই ঘটনা দ্বাররক্ষীকে বাস্তবিক পক্ষে প্রতারক তৈরি করেনি, করেছে এমনই এক সাদামাটা সরল মনের জীব যে কারণে তাকে অবিলম্বে তার কাজ থেকে অব্যাহতি দেওয়া অবশ্যই উচিত ছিল। আপনার কিছুতেই ভোলা উচিত নয় যে দ্বাররক্ষীর এমন হওয়ায় তার নিজের কোনো ক্ষতি হয়নি, কিন্তু অশেষ ক্ষতি হয়েছে এই লোকটির। এ নিয়েও আপত্তি আছে, ধর্মযাজক বললেন। অনেকের নিশ্চিত ধারণা যে এ গল্প দ্বাররক্ষীর সম্পর্কে কোনো শেষ কথা বলার অধিকার কাউকে দেয় না। আমাদের তাকে যাই মনে হোক না কেন, তবু সে আইনেরই সেবক। তার মানে তার বিচরণ আইনের এখতিয়ারে এবং সে কারণে মানুষের সমস্ত রকম বিচার বিবেচনার বাইরে। সেক্ষেত্রে কারো এমন ভাবতে সাহস হবে না যে দ্বাররক্ষী ওই লোকটির দ্বারা নিয়ন্ত্রিত, যেমন সেখানে কাজে, এমনকি আইনের দ্বার প্রান্তে, কিন্তু তুলনাহীনভাবে এই পৃথিবীর যে কোনো মানুষ থেকে মুক্ত। মানুষটি শুধু আইনের দ্বারস্থ
আর দ্বাররক্ষী ইতিমধ্যেই এর সঙ্গে যুক্ত। আইনি তাকে তার এই পদে বহাল করেছে। তার ন্যায়পরায়ণতায় সন্দেহ করা অর্থ আইনকেই সন্দেহ করা। আমি এমন একটা মত স্বীকার করে নিতে পারছি না, মাথা নাড়তে নাড়তে কে বলল। কারণ যদি কেউ এটা মেনে নেয়, তাহলে দ্বাররক্ষী যা বলেছে তার সবটাই মেনে নিতে হয়। কিন্তু আপনি নিজেই যথেষ্ট প্রমাণ করে দিয়েছেন এটা ভাবা কত অসম্ভব। না, ধর্মযাজক বললেন, সবকিছুই সত্যি বলে গ্রহণ করার কোনো দরকার নেই। এটা একটা বিষণ্ণ উপসংহার। কে বলল? একটা শাশ্বত নীতির মধ্যে যেন একটা মিথ্যার পথ এই গল্পটা খুলে দিল। কে বলল? যদিও চূড়ান্তভাবে, কিন্তু এটা তার চূড়ান্ত বিচার ছিল না। গল্প থেকে যে সমস্ত উপসংহার উঠে আসছিল সেগুলি পর্যালোচনা করার পক্ষে সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, এবং চিন্তার এই ধারাবাহিকতা সবকিছু যেদিকে নিয়ে চলেছে তা তার নিজেরও অপরিচিত। তার কাছে অস্পষ্ট কিংবা অদৃশ্য এমন বিষয়বস্তু নিয়ে আলোচনা ধর্মযাজকের চেয়ে আদালতের উচ্চপদস্থ কর্মীদের মধ্যে হলেই বরঞ্চ ভালো ছিল। এমন সহজ একটা গল্পের স্পষ্ট অবয়বটাই হারিয়ে গেছে। সে সেটা তার মন থেকে দূরে ঠেলে রাখতে চেয়েছিল। আর ধর্মযাজক এখন যিনি সমবেদনার চরম পরাকাষ্ঠা দেখালেন, সেসব কাহিনী শুনতে এবং তার মন্তব্যগুলি নীরবে হজম করতে তাকে বাধ্য করেছেন। যদিও নিঃসন্দেহে বলা যায়, যার একটারও সঙ্গে কে একমত নয়। কিছু সময়ের জন্য দুজন কোনো কথা না বলে আবার ইতস্তত পায়চারি করল। অন্ধকারে নিজেকে ঠিক মানিয়ে নিতে না পারায় কে ধর্মযাজকের খুব পাশাপাশি হাঁটছিল। তার হাতের আলোটা অনেকক্ষণ হলো নিভে গেছে। তার ঠিক সামনেই কোনো কোনো দেবদূতের রূপালী মূর্তি, যা একসময় নিজস্ব রূপোর আভায় উজ্জ্বল হয়ে চোখের সামনে উদ্ভাসিত হয়েছিল, এই অন্ধকারের সঙ্গে সঙ্গেই সেই প্রদীপ্ত মূর্তির আভা আবার হারিয়ে গেল। নিজেকে ধর্মযাজকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল যাতে না রাখতে হয়, সেজন্য কে জিজ্ঞাসা করল, আমরা কি প্রধান ফটকের খুব কাছে এসে পড়িনি? না, ধর্মযাজক বললেন, আমরা তার থেকে অনেক দূরে। তুমি কি এখনই চলে যেতে চাও? যদিও ঠিক সেই মুহূর্তে ওখান থেকে চলে যাবার কথা ভাবছিল না, কে সঙ্গে সঙ্গে উত্তর দিল, নিশ্চয়ই, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি একটা ব্যাংকের সহকারী ম্যানেজার। সেখানে সকলে আমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু এখানে এসেছিলাম আমাদের ব্যবসার সঙ্গে জড়িত বিদেশি এক বন্ধুকে ক্যাথেড্রালে ঘুরিয়ে দেখাতে। বেশ, ধর্মযাজক কের দিকে তার হাত বাড়িয়ে দিয়ে বললেন, তাহলে যাও। কিন্তু এই অন্ধকারে আমি একা বাইরে যাবার পথ দেখতে পাচ্ছি না। কে বলল? বাঁদিকে দেয়ালের দিকে ফিরে দাঁড়াও, ধর্মযাজক বললেন। তারপর দেয়াল ধরে ধরে এগিয়ে যাও এবং একটু পর তুমি একটা দরজার কাছে গিয়ে পৌঁছবে। ইতিমধ্যে ধর্মযাজক এক পা দুপা করে কের পাশ থেকে সরে গেছেন, কিন্তু কে জোরে চিৎকার করে উঠল, দয়া করে একটু অপেক্ষা করুন। আমি অপেক্ষা করছি, ধর্মযাজক বললেন। আমার সঙ্গে আপনি কি আর কোনো সম্পর্ক রাখতে চান না? কে জিজ্ঞাসা করল। না, ধর্মযাজক বললেন। এতক্ষণ আপনি কত ঘনিষ্ঠ আত্মীয়ের মতো ছিলেন, কে বলল, এবং আমার কাছে কত কিছুর বর্ণনা দিলেন। আর এখন আপনি আমাকে একা একা চলে যেতে দিচ্ছেন? যেন আমার কি হলো আপনার তাতে কিছুই আসে যায় না। কিন্তু এখন তোমাকে একা একা যেতেই হবে, ধর্মযাজক বললেন। বেশ, ঠিক আছে, কে বলল। আপনিই দেখুন, আপনার সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। তোমার প্রথমেই দেখা কর্তব্য যে আমি যা আমার তা হওয়ার জন্যই আমি তোমাকে সাহায্য করতে পারি না, ধর্মযাজক বললেন। আপনি কয়েদখানার যাজক, কে বলল। ধর্মযাজকের কাছাকাছি পৌঁছবার জন্য অন্ধকারে পথ আবার হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। তার এক্ষুনি ব্যাংকে ফিরে যাওয়া এমন কিছু জরুরি নয়, সেটা সে বুঝতে পেরেছিল। সে আরও খানিকক্ষণ সেখানে থাকতে পারে। তার অর্থ আমি আদালতে সমর্পিত? ধর্মযাজক বললেন। তাই আমি তোমার ওপর আমার দাবি উত্থাপন করব কেন? আদালত তোমার ওপর আমার কোনো অধিকার আরোপ করেনি। তুমি যখন আসো তখন তোমাকে আদালত গ্রহণ করে, এবং তোমাকে তারা ছেড়ে দেয় যখন তুমি চলে যাও। অধ্যায় 10 শেষ। কের 31তম জন্মদিন যেদিন, ঠিক তার আগের দিন সন্ধ্যায়, তখন 9টা। সেটা এমনই একটা সময় যখন রাস্তায় নিস্তব্ধতা নেমে আসে। দুটি লোক তার ভাড়া করা আবাসনে এলো। তাদের পরনে ফ্রক কোট, বিবর্ণ এবং গোল গাল।
মাথায় টপ হ্যাট। আপাতদৃষ্টিতে মনে হবে ভাঁজ করা যায় না। উৎসব ইত্যাদির সময় সামনের দরজায় পদমর্যাদাক্রমে আপ্যায়িত হবার পর যে অনুষ্ঠান করা হয়, তারা তাই করল। আবার তারই পুনরাবৃত্তি হলো কের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এবং তারপর আরও সামগ্রিকভাবে। তাদের আসা সম্পর্কে আগে থেকে কোনো খবর না পাওয়ায় কে নিজেও কালো পোশাক পরে দরজার কাছে একটা হাতলওয়ালা চেয়ারে বসল। আস্তে আস্তে নতুন দস্তানা জোড়ায় হাত ঢোকালো। আঙুলের সঙ্গে তা সেঁটে গিয়েছিল। সে এমনভাবে তাকিয়েছিল যেন কয়েকজন অভ্যাগতের জন্য প্রতীক্ষা করছে। কে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং বেশ কৌতূহলের সঙ্গে ভদ্রলোকেদের লক্ষ্য করতে থাকল। তাহলে আমার জন্য আপনাদের নিযুক্ত করা হয়েছে? সে জিজ্ঞাসা করল। ভদ্রলোক দুজন মাথা নামিয়ে সম্মতি জানালো। একজন আরেকজনকে যে হাত দিয়ে টপ হ্যাট ধরা ছিল সে হাত দিয়ে দেখিয়ে দিল। কে মনে মনে স্বীকার করল যে সে অন্য ধরনের অতিথি আশা করেছিল। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো এবং অন্ধকার রাস্তাটা আর একবার চেয়ে দেখল। রাস্তার অপর দিকে প্রায় সবকটি জানালাই অন্ধকার। তাদের অনেকগুলির ওপর পর্দা টানা। ফ্ল্যাট বাড়ির একাংশে আলো জ্বলছিল। তার জানালায় আলোয় কয়েকটি শিশু গড়াদের পেছনে খেলা করছিল। একজন আরেকজনের দিকে তার ছোট্ট হাত বাড়িয়ে দিয়ে, যদিও তারা যে জায়গায় ছিল সেখান থেকে সরতে পারছিল না। একেবারে অত্যন্ত নিচু মানের বুড়ো অভিনেতাদের আমার কাছে পাঠিয়েছে। চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিজের ধারণাকে পাকা করতে কে নিজে নিজেই বলল। সস্তায় ওরা আমাকে শেষ করে দিতে চায়। সে চকিতে লোক দুজনের দিকে ফিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কোন থিয়েটারে আপনারা অভিনয় করেন? থিয়েটার? তাদের একজন বলল। সে মুখের একটা কোণ একটু বাঁকালো অন্যজনের দিকে তাকিয়ে উপদেশের জন্য। সে এমনভাবে অভিনয় করল যেন সে বোবা এবং নিজের শারীরিক অক্ষমতা কাটিয়ে ওঠার প্রাণপণ চেষ্টা করছে। ওরা প্রশ্নের জবাব দেবার জন্য তৈরি নয়। কে মনে মনে এই কথাগুলি বলে তার টুপিটা আনার জন্য এগিয়ে গেল। তখনও তারা সিঁড়ির ওপর। যখন তাদের দুজন কের হাত ধরে নিয়ে যাবার চেষ্টা করল, তখন সে বলল, যতক্ষণ আমরা রাস্তায় ততটুকু সময় অপেক্ষা করুন, আমি পঙ্গু নই। কিন্তু রাস্তার দরজার বাইরে তারা তাকে এমনভাবে বেঁধে ফেলল যেমনটা সে আগে কখনো দেখেনি অথবা যে বিষয়ে তার কোনো অভিজ্ঞতাও হয়নি। তারা তাদের কাঁধ তার কাঁধের সঙ্গে পেছন দিক থেকে লাগিয়ে রাখল এবং নিজেদের কোনোই না বাঁকিয়ে তাদের হাত দিয়ে তার হাত নিপুণ পদ্ধতিতে, মনে হয় অনেক চর্চার ফল, দুর্নিবার শক্তিতে আবদ্ধ করে ধরে রাখল। কে শক্ত কাঠের মতো তাদের মধ্য দিয়েই তার হাঁটা। তারা তিনজন পরস্পর আবদ্ধ এক ঐক্যসূত্রে গাঁথা। যদি তাদের একজনকেও ধাক্কা দিয়ে ফেলা যায় তবে তারা সকলেই পরস্পর জড়াজড়ি করে মাটিতে পড়ে যাবে। এ ধরনের একত্ব একমাত্র নিষ্প্রাণ উপকরণ দিয়েই তৈরি হতে পারে। রাস্তার আলোর নিচে কে বারে বারে আরও স্পষ্টভাবে দেখার চেষ্টা করেছিল। এত কাছাকাছি থেকে অবশ্য দেখা খুবই অসুবিধাজনক ওর দুজন সঙ্গীকে, যা ঘরের অন্ধকারে সম্ভব হয়নি। সম্ভবত ওরা টেনর। সে তাদের মেদবহুল কুরু চিবুকের ভাঁজ দুটো দেখে ভাবল। তাদের মুখের কষ্টকর পরিচ্ছন্নতা তার মনকে বিরূপ করে তুলল। আক্ষরিক অর্থেই দেখতে পাওয়া যাবে যে চোখের কোণে কাজ করে চলেছে পরিচ্ছন্নতার বাহক হাতটি এবং ঠোঁটের ওপরটা ঘষছে আর চিবুকের ভাঁজ ঘষে ঘষে পরিষ্কার করছে। কের এটা মনে হওয়া মাত্র সে থেমে গেল। ফলে অন্যরাও থামল। একটা চতুর্ভুজাকার খোলা এলাকায় তারা দাঁড়ালো। চারিদিকে পরিত্যক্ত বাড়ির মাঝখানের স্কোয়ারটি ফুলের কেয়ারে দিয়ে ঘেরা। এত লোক থাকতে তারা আপনাদের পাঠালো কেন? সে বলল, এটা যেন প্রশ্ন ছিল না, ছিল একটা তীব্র আর্তনাদ। বোঝাই যায় দুজনের উত্তর দেবার মতো আপাত কিছু ছিল না। তারা তাদের ঝুলন্ত বাহু নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক রোগীর ঘরের পরিচারকের মতো অপেক্ষারত যখন তাদের রোগী বিশ্রাম নিচ্ছে। আমি আর এগোবো না, কে পরীক্ষা করার মতো করে বলল। এর কোনো উত্তরের দরকার ছিল না। এটা পরিষ্কার যে লোক দুটো তাদের হাতের বন্ধন আলগা করেনি, বরঞ্চ চেষ্টা করছিল কে ওখান থেকে সরিয়ে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে। কিন্তু সে তাদের প্রতিহত করছিল। খুব বেশি দিন আর আমার শক্তির দরকার হবে না। আমার যত শক্তি আছে তার সবটুকুই আমি খরচ করে ফেলব, সে ভাবল। মাছি তাড়াবার বিষাক্ত কাগজের ওপর মাছিদের মুক্তি পাবার অন্তিম চেষ্টা যতক্ষণ না তাদের পা ছিঁড়ে যায়। কের এই চেষ্টা যেন তেমন একটি দেখা দৃশ্যের স্মৃতি বলে কের মনে এলো। ভদ্রলোকদের পক্ষে এটা সহজ হবে না। এবং তারপর তাদের সামনে আবির্ভূত হলো ফ্রয়লাইন বার্সনার।
পাশের একটা নিচু রাস্তা থেকে এসে সিঁড়ির কয়েকটি ছোট ছোট ধাপ ভেঙে উঠে এলো। সিঁড়িগুলো শেষ পর্যন্ত গিয়ে মিশেছে স্কোয়ারে। অবশ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না যে সেই এসেছে, কিন্তু চেহারায় অসম্ভব সাদৃশ্য। সে সত্যিকারের ফ্রয়ল্যান্ড বার্সেনার কিনা সেটা কের কাছে তেমন তাৎপর্যপূর্ণ নয়। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে সে হঠাৎ বুঝতে পেরেছে প্রতিরোধের অসারতা। তাকে যদি প্রতিরোধ করতে হয় কিংবা সঙ্গীদের কাজে অসুবিধা সৃষ্টি করতে হয় যাতে তারা এই সংগ্রামে পরমায়ুর শেষটুকু ছিনিয়ে নিতে না পারে, তবে তার মধ্যে বীরত্বের কিছু নেই। সে নিজের মধ্যে গতি আনল, ফলে ওয়ার্ডারদের মধ্যে যেটুকু স্বস্তি এলো তা তারা কের মধ্যেও সঞ্চারিত করল। তাকে তারা এখন সহ্য করছে পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য, এবং তার সামনে সেই ফ্রয়লাইন তাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই সে এগোচ্ছে। অবশ্য সে যে তাকে ছাড়িয়ে যেতে চায় এমন নয়, অথবা যতক্ষণ সম্ভব তাকে চোখে চোখেও যে রাখতে চায় তাও নয়। কিন্তু সে হয়তো ভুলে যেতে চায় না ফ্রয়লাইন তার জীবনে যে শিক্ষা বহন করে এনেছে। এখন আমি শুধু যা করতে পারি, সে মনে মনে বলল, এবং তার পদক্ষেপের এবং অন্য দুজনের পদক্ষেপের নিয়মিত সময়ানুবর্তিতা তার চিন্তারই স্বীকৃতি। আমার পক্ষে যা উচিত তা হলো আমার বুদ্ধিকে শান্ত ও সংহত রাখা এবং শেষ পর্যন্ত যা প্রয়োজনীয় সেটুকু বেছে নেয়া। আমি সবসময় বিষবাহু প্রসারিত করে পৃথিবীর যা পাওয়া যায় তাই আঁকড়ে ধরার চেষ্টা করেছি, এবং অবশ্যই কোনো প্রশংসনীয় উদ্দেশ্য নিয়ে নয়। সেটা ভুল ছিল, এবং এমনকি আমাকে এখন দেখাতে হবে যে নিজের মামলা নিয়ে আমার 1 বছরের সংগ্রাম আমাকে কোনো শিক্ষাই দেয়নি। আমাকে কি এই পৃথিবী ছেড়ে যেতে হবে এমন একজন মানুষ হিসেবে যে জীবনের সমস্ত পরিণতি এড়িয়ে গেছে? আমার বিদায় নেবার পর মানুষকে কি বলতে হবে যে আমার মামলার শুরুতে আমি চেয়েছিলাম এটা শেষ হোক, এবং শেষকালে চেয়েছিলাম আবার তা আরম্ভ হোক? আমার সম্পর্কে একথা বলা হোক আমি চাই না। আমি এই ঘটনার জন্য কৃতজ্ঞ যে আমার এই যাত্রায় আমাকে সঙ্গ দিতে এই বোকা জীবগুলোকে পাঠানো হয়েছে, এবং এমন একটা অবস্থায় আমাকে ফেলা হয়েছে যাতে আমি বলি এই সবই আমার দরকার ছিল। সেই ফ্রয়লাইন ইতিমধ্যে একটা পার্শ্ববর্তী রাস্তায় ঝুঁকে দাঁড়িয়ে, কিন্তু এতক্ষণে কে নিশ্চিত যে তাকে ছাড়াই তা চলবে। বরঞ্চ সে এখন পাহারাদার সঙ্গীদের নির্দেশের কাছেই নিজেকে সমর্পণ করবে, যেন এক সমবেত সঙ্গীতের সুরের ঐকতানে তারা এখন সম্পূর্ণ। সেই ঐকতানের সঙ্গে সঙ্গতি রক্ষা করে তারা একটা সাঁকো সেই চাঁদের আলোয় পার হয়ে গেল। কে সামান্য একটু নড়লে চললেও সেই দুজনও সেভাবে নড়ে চড়ে দাঁড়াচ্ছে, এবং যখন সে একটু সাঁকোর পাশে ছাদের কিনারা বরাবর নিচু পাঁচিলের দিকে ঘুরে দাঁড়াচ্ছে, তারাও তেমনিভাবেই দাঁড়াচ্ছে, যেন দুর্ভেদ্য প্রহরায়। জল চাঁদের আলোর নিচে ঝকঝক করছে, একটু কাঁপছেও। একটা ছোট দ্বীপের দুদিক ভাগ হয়ে গেছে। দ্বীপের ওপর গাছ, ঘন লতাপাতা, গুল্ম কোনো নিয়ম না মেনে মাথা উঁচু করে গজিয়ে উঠেছে, যেন পরস্পর জড়িয়ে আছে। গাছের নিচে ছোট ছোট পাথরের টুকরো ছড়ানোর রাস্তা চলে গেছে, এখন অবশ্য অদৃশ্য, সুবিধের জন্য কয়েকটি বেঞ্চি পাতা, যার কোনোটার ওপর অনেক গ্রীষ্মই হাত পা ছড়িয়ে কে কাটিয়েছে। আমি একেবারেই থেমে যেতে চাইনি, সে তার সঙ্গীদের বলল। যেভাবে তারা আজ্ঞা বহন করেছে তাতে সে লজ্জাই পেল। কের পেছনে মনে হলো একজন আরেকজনকে মৃদু ভৎসনা করছে ভুল করে থেমে যাওয়ার জন্য। তারপর তারা তিনজন আবার চলতে শুরু করলো। তারা অনেকগুলি খাড়া হয়ে উঠে যাওয়ার রাস্তা পার হয়ে গেল, যেখানে পুলিশ দাঁড়িয়ে অথবা মাঝে মাঝে টহল দিচ্ছে, কখনো বেশ দূরে, কখনো বেশ কাছে। একজনের বেশ ঘন জংলি একজোড়া গোঁফ, তার এক হাত আর তার কোমরের তরবারির ওপর, বিশেষ উদ্দেশ্য নিয়ে যেন সে একটি দলের সামনে এসে হাজির হলো, তাদের দেখতে যারা একেবারেই নিরীহ নয়। ভদ্রলোক দুজন থেমে পড়ল। পুলিশটি মনে হলো ইতিমধ্যেই তার মুখ খুলেছে, কিন্তু কে সজোরে তার সঙ্গী দুজনকে সামনে টেনে আনল। সে চারপাশে বেশ সতর্কতার সঙ্গে দেখতে লাগলো যে পুলিশটি তাদের পিছু পিছু আসছে কিনা। যেই সে একটা বাঁকের মুখে এসে পুলিশের আড়াল হলো, সে দৌড়তে আরম্ভ করল, আর তার সঙ্গী দুজনের নিঃশ্বাস নেবার সময় পর্যন্ত ছিল না। সেই সুযোগ না পেয়েও তারা তার পাশে পাশে দৌড়তে লাগলো। সুতরাং তারা দ্রুত শহরের সীমানার বাইরে এসে পড়ল, যে জায়গাটা সে সময় কোনো রকম পরিবর্তনহীন খোলা একটা মাঠে মিশে গেছে। পরিত্যক্ত বিবর্ণ একটা ছোট পাথুরে খোয়ার ঢিপি যেন সম্পূর্ণ নিথর একটা শহুরে বাড়ির কাছে পড়ে আছে। এখানে এসে লোক দুটি স্তব্ধ হয়ে গেল। হয়তো প্রথম থেকে ওটাই ওদের গন্তব্য ছিল সেই জন্য, নাকি অন্য কোনো কারণে তারা এতই পরিশ্রান্ত যে আর তারা এগোতে পারছে না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে তখন তারা কে যে হাতে ধরে রেখেছিল সেটা আলগা করে দিল। কে তখন বোবার মতো দাঁড়িয়ে অপেক্ষা করছে। তারা মাথার ওপর থেকে টপ হ্যাটটা খুলে নিল, পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছল এবং ইতিমধ্যে পাথুরে খোয়ার ঢিপিটি ভালোভাবে দেখতে শুরু করলো। চাঁদের আলো এক আশ্চর্য নির্মল স্নিগ্ধতায় সবকিছুর ওপর ঝরে পড়ছিল। এই স্নিগ্ধতা আর কোনো আলোরই নেই। ওই ঢিপিটি যেন বধ্যভূমি। কে সেখানে দাঁড়িয়ে এক সমর্পিত শিকার। তাদের পরবর্তী করণীয় কাজে কোনটা প্রথমে গুরুত্ব পাবে সে বিষয়ে সৌজন্যমূলক রীতিগুলির আদান প্রদানের পর এই দূতদের মনে হয় যুক্তভাবে যে কাজের দায়িত্ব দেয়া হয়েছে তার মধ্যে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তাদের একজন কের কাছে এগিয়ে এলো এবং তার কোট, ওয়েস্টকোট এবং শেষ পর্যন্ত তার শার্ট খুলে নিল। ইচ্ছে না থাকলেও কে কাঁপতে লাগলো। এতে লোকটি আশ্বস্ত করার জন্য তার পিঠে হালকা হাতে চাপড় মারল। তারপর সে কাপড় চোপড়গুলো সযত্নে একসঙ্গে ভাঁজ করে রাখল, যেন পরে কোনো এক সময় আবার সেগুলো ব্যবহার করা যেতে পারে, যদিও সম্ভবত এখনই নয়। রাত্রের বাতাসে যা যথেষ্ট ঠান্ডা, কে খালি গায়ে নিস্পন্দ দাঁড়িয়ে, কিন্তু তাকে ছাড়া হবে না। তাদের একজন তার হাত ধরে কিছুক্ষণ একবার এদিক আর একবার ওদিক হাঁটিয়ে নিয়ে বেড়ালো। সে সময় তার অন্য সঙ্গী পাথরের ঢিবিটার কাছে গেল একটা উপযুক্ত জায়গা পাওয়া যায় কিনা দেখতে। যখন সে দেখতে পেল, সে ইশারা করল এবং কে সঙ্গী তাকে সেখানে নিয়ে গেল। সেটা ছিল উঁচু দুরারোহ একটা পাহাড়ের চূড়ার পাশে স্থানভ্রষ্ট আলাদা পাথরের খণ্ড। সেখানে পড়ে আছে। তাদের দুজন কে সেখানে নিয়ে গেল। আলগা সেই পাথর খণ্ডের গায়ে তাকে খুঁটির মতো ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখল এবং মাথাটা চেপে দিল ওই স্থানভ্রষ্ট পাথর খণ্ডের ওপর। কিন্তু তা সত্ত্বেও ওই লোকগুলির এত কষ্ট স্বীকার এবং কে সমস্ত রকম সদিচ্ছা দেখানো সত্ত্বেও তাদের ভঙ্গিটা একটা দুমড়ে মুচড়ে যাওয়া অস্বাভাবিক দেখতে শরীরের মতো। অতএব ওদের একজন আরেকজনের কাছে প্রায় ভিক্ষে করল, যাতে কের ব্যাপারটা সে নিজে নিজেই নিষ্পত্তি করে। কিন্তু তাও অবস্থার কিছু উন্নতি হলো না। অবশেষে তারা কে পরিত্যাগ করে গেল এমন একটা ভঙ্গিতে রেখে, যা তারা ইতিমধ্যে যেরকম একটা ভঙ্গির মহড়া দিয়েছিল, এমনকি সেরকম অত ভালোও হলো না। একটু পরে তাদের একজন তার ফ্রক কোটটা খুলে ফেলল এবং বেল্টের নিচে ঝুলে থাকা তরবারির খাপ থেকে একটা লম্বা পাতলা দুদিকেই ধার দেয়া কষায়ের ছুরি বের করে আনলো এবং সামনের দিকে উঁচিয়ে তাদের আলোয় সেটার ধার পরীক্ষা করল। তারপর শুরু হলো সেই জঘন্য আনুষ্ঠানিক সৌজন্যতা। প্রথম জন কের মাথার উপর দিয়ে দ্বিতীয় জনকে ছুরিটা দিল, আবার দ্বিতীয় জন সেই একই প্রক্রিয়ায় প্রথম জনের হাতে আবার ছুরিটা ফিরিয়ে দিল। কের তখন মনে হলো তার সম্ভবত নিজেরই উচিত এবার ছুরিটা ধরে ফেলা এবং নিজেকে বুকে বসিয়ে দেয়া, যেহেতু ছুরিটা তার মাথার উপর দিয়ে এক হাত থেকে অন্য হাতে যাচ্ছে। কিন্তু সে তা করল না। সে শুধু তার মাথা ঘোরালো। মাথাটাই শুধুমাত্র তখন পর্যন্ত মুক্ত ছিল, যাতে সে ইচ্ছে মতো স্বাধীনভাবে এদিক সেদিক ঘোরাতে পারে এবং নিজের চারপাশটা দেখতে পায়। সে সম্পূর্ণভাবে নিজেকে সময়োপযোগী করে তুলতে পারেনি, যাতে এই সময় তার যা করা উচিত ছিল তা করতে পারে। সেই কর্মচারীদের তাদের নির্দিষ্ট সমস্ত কাজের দায় থেকে অব্যাহতি দিতে পারেনি, আর এই সমস্ত করতে না পারার সমস্ত রকম কষ্টই তার উপরই বর্তেছে, কারণ তা করার জন্য যে শক্তির দরকার তার অবশিষ্টও সে নিজের জন্য সঞ্চয় করে রাখতে পারেনি। তার দৃষ্টি পড়ল পাথরের ভাটির লাগোয়া বাড়িটির সব থেকে উপরের তলায়। যেন আলোর একটা ফুলকি ওপরের দিকে উঠে যাচ্ছে। জানালায় ফ্রেমটা সেখানে হঠাৎ খুলে গেল। একটা মানুষের মূর্তি অতটা দূর এবং অতখানি উঁচুতে মনে হয় আবছা অস্তিত্ববিহীন। অপ্রত্যাশিতভাবে অনেকখানি ঝুঁকে সে তার হাত দুটো আরো প্রসারিত করে দিল। ওখানেও কে? কোনো বন্ধু? কোনো সজ্জন? এমন কেউ যে নাকি সহানুভূতি সম্পন্ন, যে সাহায্য করতে চায়? ওটা কি শুধুমাত্র একজনই, অথবা ওখানে ওরা সকলে? সাহায্য কি চাওয়া মাত্রই পাওয়া যাবে? তার পক্ষে কি অনেক যুক্তি আছে যেগুলো গ্রাহ্য করা হয়নি? নিশ্চয়ই আছে। নিঃসন্দেহে যুক্তি অনড়। কিন্তু যে মানুষ আরও বেঁচে থাকতে চায়, যুক্তি তাকে সহ্য করতে পারে না। সেই জজই বা কোথায় যাকে সে কখনো দেখেনি? হাইকোর্টটাই বা কোনখানে যেখানে সে কখনো জোর করে ঢোকেনি? সে মাথার উপরে তার হাত তুলে ধরল এবং হাতের সবগুলো আঙুল ছড়িয়ে দিল। কিন্তু তার এই দুর্ভোগের অংশীদার একজনের হাত ইতিমধ্যেই কের গলা চেপে ধরতে উদ্যত, আর সেই সময়েই আর একজন তার বুকে হৃৎপিণ্ডের ওপর ছুরিটা সজোরে পরপর দুবার বসিয়ে দিল। কের চোখের দৃষ্টি নিষ্প্রভ হয়ে আসছিল।
কিন্তু তবু সে তাদের দুজনকে দেখতে পেল। তার মুখের একেবারে সামনে একজনের গালের ওপর আরেকজনের গাল, ঝুঁকে পড়ে শেষ দৃশ্যটা দেখছে। ঠিক কুকুরের মতো, সে বুঝি বলতে চেয়েছিল। তার মৃত্যুর পর তাদের বেঁচে থাকা কত লজ্জাকর।